ওকে। তো আসসালামু আলাইকুম। তো আমাদের আজকে আজকে মূলত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। গত ক্লাসে আমরা কি করেছিলাম বলতো? লিটারেচার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা ছিল। জি স্যার, ম্যাপ ম্যাপ দেখায় দেখায় টোটাল একটু ওভারঅল বলছিলেন। মানে কি করবো, এটা মূলত ক্লাসের অংশ ছিল না। তো প্রথমত আমি বলি, এখানে ক্লাসের কয়টা সংখ্যার লিমিটেড ছিল? 15 15। ক্লাস। 15 প্লাস, হয়তো আমাদের জন্য 20টা ক্লাস হবে আর কি এরকম। হম। এটাকে বলা হয় কারিম। করিম শব্দের অর্থ কি জানো কিনা? স্যার করিম কি দয়াময় টাইপের কিছু? হ্যাঁ, দয়ালু, কিন্তু মনে রাখবে করিম তিনি যিনি যার কাছে কম চাইলে বেশি দেন, তার নাম হলো করিম। বলো, তাহলে করিম শব্দের অর্থ কি? যার কাছে কম চাইলে বেশি দেন। কম বইলে বেশি দেন। যেমন অদিতি কিন্তু এই ক্ষেত্রে একটু করিম হয় সাধারণত। করিম মানে হলো এই হ্যাঁ, যেমন আমরা গ্রামারের ক্লাসে কিন্তু সেম অবস্থা, তাই না? আর 2 মাস হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ক্লাসের আর কথা আরো কম 1 মাস বললে হবে। ক্লাস বেশি দেয়া। তো এখানে আমরা করিম হব, তোমরা আমাদেরকে সহযোগিতা করো। মানে লিটারেচার গল্পগুজব বেশি যত শুনবা, ওই 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 বইটা নিয়ে যত বেশি কানের মধ্যে ঘ্যান ঘ্যান শুনবা, ততই দেখবা যে তোমার ভিতরে ওই বইটা যাচ্ছে। সব বই সব গল্প নিয়ে তো আর আমরা আলোচনা করবো না। যেটা একেবারে তোমার মাথা মগজে হৃদয়ে দিলে ধারণ করা দরকার, ওইগুলা নিয়ে কিন্তু বেশি কথা বলবো। ফলে আমাদের নির্দিষ্ট ইয়ার বেশি সময় ক্লাস হবে। 1 নম্বর। 2 নম্বরে হলো মনে রেখো যে উম, তোমরা একটা ফ্যামিলিতে আছো। এই অদিতির ফ্যামিলি আর হলো যাদের কাছ থেকে আমি পড়াবো, আহ লতিফ স্যার পড়াবেন। তো মনে রাখবা যে এটা একটা ধারণ করার বিষয়। তুমি বলবা যে ইউ আর মাই, তিনি তো আমার, মানে হি ইজ মাই টিচার, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই গার্ডিয়ান। তো আমরা যেহেতু একটা ফ্যামিলিতে আছি, তো সুখ দুঃখ, মানে আমাদের যে সমস্যা ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে, এগুলো সবসময় আপন করে নিবা আর কি। ধরো কোনো আহ কোনো অসদাচরণ বা তোমার কাছে আমার এই আচরণটা মনোভূত হয় নাই, তুমি মনে করবা যে আসলে আমারই তো অভিভাবক, আমারই তো ভাই, তো সমস্যা কি, এরকম হতে পারে। তো মানে সহজ ভাবে নিও আর কি। হ্যাঁ, সব ত্রুটি বিচ্যুতি গুলো আমরা একসাথে ভাগ করে নেব। ওকে, জি স্যার। ইনশাল্লাহ। তো ক্লাসের শুরুতে বললাম যে কি, এই আজকে ক্লাসের শুরুতে যেটা ছিল, আমি আলহামদুলিল্লাহ আর কি শুক্রিয়ার মধ্যে একটা পার্থক্য বলে নিলাম। সেটা হলো কি, শুক্রিয়া ইজ অলওয়েজ ফর থ্যাঙ্কস গিভিং, কোনো কিছু পাইলে শুক্রিয়া। আর আহ, আলহামদুলিল্লাহ এট এভরি স্টেজ অফ লাইফ। ইফ ইউ সে আলহামদুলিল্লাহ আই এম ওয়েল এট 20 টাইমস এ ডে, ইউ মাস্ট বি ওয়েল। জানো, যদি বলো যে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, সব ক্ষেত্রে যদি বলো যে আলহামদুলিল্লাহ, দেখবা যে ভালো থাকবা। লিটারেচারের একদমই সামারিটা হলো আলহামদুলিল্লাহ। তুমি দেখবা যেমন ধরো সল বেলোর লেখা সিজ দ্য ডে, বলো কার লেখা? আমেরিকান লিটারেচারে আমরা পড়বো সল বেলো, সিজ দ্য সিজ দ্য ডে, জাস্ট লিভ ফর টুডে। তোমারে বলে রাখি, এই লিটারেচারের ক্লাসগুলার আগে এবং পরের তুমি দুইজন ভিন্ন মানুষ হবে আমার বিশ্বাস। দেখবে যে লিটারেচার মানে অন্য কিছু না। হোয়াট ইজ লিটারেচার? লিটারেচার ইজ পার্মানেন্ট জার্নালিজম। শুনো, এই লিটারেচারকে বলা হয় পার্মানেন্ট জার্নালিজম। তোমরা কেউ ওই আনমিউট করো না ক্লাসের মাঝখানে, তাহলে কিন্তু মনে রাখবে এটা খুব আবেগের কথা। হ্যাঁ, তোমরা, আমি কিন্তু লাইনচ্যুত হয়ে গেলে আবার ভুলে যাই কথা। লাল দাগটা দেয়া থাকলে এটাকে বলা হয় মিউট। লিটারেচারটা কি, আসলে কি পড়তে যাচ্ছি, কথা শুনো। লিটারেচার ইজ পার্মানেন্ট জার্নালিজম। ধরো একটা মেয়ে যৌতুকের বলি হয়েছে, অল্প বয়সে তাকে বিয়ে দিয়ে ফেলছে, তারপরে শ্বশুরবাড়িতে এরকম নির্যাতনের ঘটনা ঘটছে। এরকম ঘটনা তুমি পত্র পত্রিকায় কখনো দেখো কিনা? অল্প বয়সে বিয়ে দিয়ে ফেলছে, জি তারপরে স্যার। জি স্যার, শ্বশুরবাড়িতে প্রতিনিয়তই দেখা যায়। যৌতুকের, দেখো না? এই যেই জি এই স্যার। নিউজ পেপারের এইটাই, এই ঘটনাটাই যদি ইতিহাস গ্রহণ করে নেয়, মহাকাল গ্রহণ করে নেয়, এটার নাম লিটারেচার। এটাকে বাংলায় বলা হয় হৈমন্তী। এটাকে কি বলা হয় বলো? হৈমন্তী। কথা বুঝছো না? হৈমন্তী কেন স্যার? ওই হৈমন্তীরও তো সেম একই গল্প, শুধু ওইটা সাহিত্য হয়েছে, ওইটা কিন্তু একটা সংবাদ, ওইটাও একটা সংবাদ। ওইটাও কি একটা বলো, সেটাই। সংবাদ। এটা পত্রিকার কলাম, নিউজ।
কিন্তু এইটাই যখন টিকে গেল, পার্মানেন্ট জার্নালিজম, যেই সাংবাদিক, আমরা তো সংবাদপত্র কি করবো বলো? সংবাদপত্র নাকি নতুন আসছে তো এই জন্য বলছি নাই। আচ্ছা, আমি ফোর্স মিউট করে দিলাম। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করো। ওই যে পার্মানেন্ট জার্নালিজম, যে সাংবাদিক, আচ্ছা একটা তোমার গল্প বলি, আমি এটা ভিতরে বলবো। স্বাধীনতার যুদ্ধে আজাদ নামের একটা ছেলে, ওই মা, তার মা আজাদের আজাদকে ধরে নিয়ে গেল। নেয়ার পরে আজাদ, উম পরে আজাদের মা আজাদকে দেখতে গেলেন। তখন আজাদ বললেন যে, মা আমার তো ধোয়া উড়ে এমন গরম ভাত খাইতে মন চায়। আজাদের মা গেলেন, পরদিন ভাত রান্না করে নিয়ে আসলেন। আইসা দেখলেন যে আর আজাদ নাই। তারপর থেকে আজাদের মার কি করলেন না বলো, উম এই গরম ভাত খান, কখনো ভাত খান নাই। আর হলো ওই তার ছেলেকে তো পিচ মোড়া দিয়ে বিছানায় শোয়ানো হয় না, এই যে ফ্লোরে, এই জন্য আজাদের মা সারা জীবন ফ্লোরে ছিলেন। এটা একটা পত্রিকার খবর। এই 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 খবরটাই যখন টিকে গেল, এটার নাম হলো লিটারেচার। তো সংবাদ যেটা টিকে যায়, এটার নাম লিটারেচার। বুঝছো কিনা বিষয়টা? এই জন্য লিটারেচার ইজ এ পার্মানেন্ট জার্নালিজম। আবার তুমি ম্যাথিউ আর্নল্ড, আমরা আধুনিক যুগের, সরি ভিক্টোরিয়ান পিরিয়ডের যে কয়েকজন উম, প্রবাদ প্রতিম কবি, এর মধ্যে তিনজনের নাম মনে রাখবা। ভিক্টোরিয়ান যুগ, লাইন প্রত্যেকটা শব্দবর্ণ হৃদয় দিল দিয়ে ধারণ করবা। কি ভিক্টোরিয়ান যুগে হলো কি, তোমার এই আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড, এই তিনজন। এর মধ্যে একেবারে দুঃখবাদী কবি বাংলা সাহিত্যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের মতো, যাকে আমরা মনে করি, তার নাম হলো, কেউ মনে হয় জয়েন করতে পারতেছে না, বুঝছো? লিখে দিও যে অডিওর উপর ভরসা করতে, অডিও শুনে নেওয়ার জন্য। কমেন্ট বক্সে যদি ইয়াতে যদি কেউ বলে যে আমি জয়েন করতে পারতেছি না, তার জন্য সমাধান হইলো কি বলো আপাতত, কোনো প্রবলেম নিশ্চয়ই হয়েছে, লেখা দিও যে ইয়ে করার জন্য, অডিও রেকর্ডিং শোনার জন্য। তো বলছে যে ম্যাথিউ আর্নল্ড বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি। এ, বাংলা সাহিত্যে যেমন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ইংরেজি সাহিত্যে একজন আছেন, তার নাম হলো ম্যাথিউ আর্নল্ড। হ্যাঁ, আজকে কোনো একটা প্রবলেম, আমাদের 500 পার্টিসিপেন্ট তো, হয়তো কোনো একটা ফল করছে। তো ম্যাথিউ আর্নল্ড কে কি বলা হয়? তো ম্যাথিউ আর্নল্ডের বিষয়টা একটু শোনো। তো তিনি বলেছেন যে লিটারেচার ইজ ক্রিটিসিজম অফ লাইফ, দ্যাট মিনস লিটারেচার ইজ মিরর অফ লাইফ। জীবনে যা ঘটে তাই সাহিত্য, আর কিচ্ছু না। অতএব লিটারেচারের ক্লাস গ্রামারের ক্লাসের মতো নিরস, নিকষ, কাঠখোট্টা না। তোমার আমার জীবনের প্রেম ভালোবাসা, রাগ অনুরাগ, মান অভিমান, যুদ্ধ সংঘাত, এই 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 যে দুই চোখে যা দেখি, বুঝছো কিনা? তাই কিন্তু রেকর্ডিং চলতেছে না? হ্যাঁ চলতেছে। দু চোখে আমি যা দেখি তাই লিটারেচার। তো অতএব এটা একটা আমার হৃদয়ের আবেগের অংশ। হ্যাঁ, তো এই জন্য তোমরা শুধু শুনবা, শুনলে দেখবা যে মোটামুটি ইয়ে হয়ে যাবে। আর ইংলিশ লিটারেচারের মধ্যে আমি প্রায় এখানে ধরো সব মিলে অন্তত পক্ষে 150 থেকে 200 বইয়ের আলোচনা, গল্প গল্প বলবো, যেখানে যে বইটা সম্পর্কে আলোচনা করা দরকার সেটাকে আমরা বেশি করব। এবার আমার দিকে আগে তাকায় শোনো, আমি আনুষ্ঠানিকভাবে ক্লাসটা শুরু করি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ কয়টা? কমেন্ট বক্সে বলো তো কয়টা? প্রধান বিভাগ কয়টা? 3টা। পৃথিবীর প্রায় সব সাহিত্যেরই 3টেই প্রধান বিভাগ: ওল্ড, মিডল, মডার্ন। শেষ। এই 3টা। তাহলে ইংরেজি সাহিত্য এই 3টা অবশ্যই আছে। ওল্ড আছে, মডার্ন আছে, সরি মিডল আছে, মডার্ন আছে। ওল্ড, মিডল, মডার্ন, এই 3টা আছে। কিন্তু এর সাথে এই 3টাই সকল যুগকে কি করে না বলো, মানে কভার করে না। তো ফলে এখানে আমরা মোটামুটি যুগ পরে নেব 8টার মতো। 8টা কি কি? একটা হলো, আজকে আমি এই যুগ নিয়ে শুধু কথা বলবো। 8টা হলো ওল্ড, শুনো মনোযোগ দিয়ে শুনো: ওল্ড, মিডল, রেনেসা, নিউ ক্লাসিক, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন।
আজকের এই আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তুমি বুঝতে পারবা যে এই যুগগুলোর নাম কেন এমনটা হয়েছে, আর কত সাল থেকে কত সাল পর্যন্ত কেন, মানে আমরা একদম পুরো ওল্ড থেকে মিডল পর্যন্ত যুগের বিবরণটা ভালো করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, যুগের নামগুলো আবার চোখ দিয়ে একটু দেখানো। উম, তোমাদের জন্য আরেকটা সুখবর বলে রাখি, আহ, তোমরা তো এখানে বিচ্ছিন্নভাবে রেকর্ডিং গুলো পাইবা। একদম ক্লাস যেদিন শেষ হবে সেই দিন আমি যারা ক্লাসে উপস্থিত থাকবা, আমি তোমাদেরকে আমার কাছে ওই পূর্ববর্তী রেকর্ডিং একেবারে 19টা ক্লাসের ধারাবাহিক রেকর্ডিং গুলো আছে, তাহলে তোমার কাছে দিয়ে দেবো আমি কমেন্ট বক্সে। তোমরা ওইটারে সেভ করে নিবা। হুম, সেভ করে কি করবো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর সেভ করবা কি, সেভ করে গুগল ড্রাইভে রেখে রেখে দিবা সারা জীবনের জন্য। ঠিক আছে, তাহলে যতবারই পরীক্ষা দাও ততবারই তুমি শুধু শুনতে শুনতে ওই রেকর্ডিং গুলো শুনলে চলে মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে তো এখন দেখো, আগে 8টা যুগের নাম মনে রেখো, বলো আমার সাথে সাথে বলো। ওল্ড, পাশের খাতার মধ্যে যদি সম্ভব হয় একটু টুকে ফেলো। ওল্ড, তারপরে মিডল, তারপরে রেনেসা। হ্যাঁ, ওল্ড, মিডল, রেনেসা, এরপরে হলো নিউ ক্লাসিক, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন। এগুলো আমি 2বার পড়াবো, 2ভাবে গল্পটা বলবো। প্রথমবার একবার বলি আমি, প্রথমবার শোনো। আমি অনেক কিছুকে ওই জমি চাষ দেওয়ার সাথে তুলনা করে বলবো। জমি চাষ দেওয়া মানে গ্রামের বাড়িতে যদি কেউ থাকো, প্রথমে বলতো কেউ, উম হ্যাঁ, বলতো জমিতে কয়টা চাষ দেওয়া হয় সাধারণত? জমি চাষ দেওয়া সম্পর্কে কারো ধারণা আছে কিনা? একটা চাষ দিয়েই কি জমি লাগানো হয়? দুইটা থেকে কমপক্ষে, 2টা থেকে 3টা। হ্যাঁ, থ্যাংক ইউ, 2টা থেকে 3টা। তো আমি তোমাদেরকে প্রথমে কমপক্ষে 2টা দেওয়া হয়, শিওর। এক চাষ দিয়ে কখনোই জমি করা হয় না। হ্যাঁ, তবে চাষ মানে হলো, চাষ মানে ফসল লাগানো না, মানে ওই যে মাটিটাকে কাটার, মানে ওই মেশিনে ওই যে লাঙ্গল ফলানো আর কি। 2টা থেকে 3টা। তো সেম, আমি তোমার প্রথমবার চার্জ দেবো, দ্বিতীয়বার আবার চার্জ দেবো, তৃতীয়বার আবার চার্জ দেবো। দ্যাট মিনস আমি প্রথমবার তোমার শোনাবো, দ্বিতীয়বার আবার শোনাবো, তৃতীয়বার আবার শোনাবো। সমস্যা নেই, দেখো হয়ে যাবে। তবে একটা একটা দায়িত্ব আছে, একটা ছোট্ট দায়িত্ব আমার পালন করতে হবে, একটা আমানত। এটা হলো, আমি আজকের ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে তুমি যতটুকুই শুনছো, তুমি পাশের তোমার বন্ধু বান্ধব, কাছের কোনো একজন মানুষের সাথে শেয়ার করবা। কারা কারা করবা বলো, ইনশাল্লাহ বলো। তাহলে তুমি ওই যে টু টিচ ইজ টু লার্ন টুয়াইস, তুমি যদি কাউকে কিছু শেখাও, তাহলে তোমার এটা তোমার সওয়াবও হইলো, জ্ঞান বিতরণ করছো, এটা অনেক বড় সওয়াবের কাজ। তোমার সব, তুমি সব পাইছো, এই জন্য 1 নম্বর পাইলে আমারও একটা লাভ হইলো। ঠিক আছে, আর তোমারও হইলো কি হইলো, আর একটা বিষয় হলো যে তুমি বুঝাইতে পারছো ওরে। হ্যাঁ, এই যে শোনো, আজকে ক্লাসের পরে বলবা যে জানো ইংরেজি সাহিত্যের 8টা যুগ কেন এই ওল্ড বলা হয়, কেন অ্যাংলো সেকশন বলা হয়, কেন রেনেসা বলা হয়। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রথম যুগটার নাম হলো ওল্ড ইংলিশ পিরিয়ড। শূন্য, কোনো লেখালেখির কিচ্ছু দরকার নেই, আমার লেখার সময় নেই, শুধু শুনবা। যদি টুকটাক মানে লিখে রাখতে পারো আর কি, দাগায় রাখতে পারো। তোমার যদি কেউ লতিফ স্যারের বইটা সংগ্রহ করতে পারো, অথবা আমার একটা বই তুমি লাইব্রেরিতে যে আমার নাম বললে পাইবা। একটা লিটারেচারের বই আছে, তোমরা কি কেউ দেখছো কিনা কখনো? এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, কেউ কখনো পাইছো? অ্যাভেলেবেল আছে কিনা এখন? হ্যাঁ, 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 ঠিক আছে, এটা অ্যাভেলেবেল নিতে পারো। মানে তুমি নিলে যে আমি বেনিফিটেড হবো এই জন্য বলো না যে আপনি বইয়ের বিজ্ঞাপন দিচ্ছেন। মানে আমার 50 পয়সা লাভবান হওয়ার কোনো স্কোপ নাই, তুমি সংগ্রহ রাখতে পারো আর কি। হ্যাঁ, এই জন্য বললাম। অথবা স্যারের বইটা থাকলে হবে। হুম, আচ্ছা, না রেকর্ডিংটা পেয়ে যাবে, সমস্যা নেই, রেকর্ডিংটা দিয়ে দেবে। ওকে, সমস্যা নেই, ফেসবুক লাইভ দেওয়া লাগবে না। হুম, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবার হলো কি, আর এই শীট গুলো আমি গ্রুপে দিয়ে রাখবো। তোমাদেরকে যে শীট পড়াচ্ছি আমি একদম ধারাবাহিকভাবে আজকে এটা দিয়ে দেবো গ্রুপ গুলাতে। তো দা ওল্ড ইংলিশ পিরিয়ডের মধ্যে হলো, মনে রাখবা তো প্রথম যুগটা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হলো, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত সাল? উম
কারোর মতে 650 আর কারোর মতে 950। এবার বলো কার মতে 650, কার মতে 950? কে বলতে পারবে কিনা? ছয়শো পঞ্চাশ কার মতে? শহীদুল্লাহর মতে 650 আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে হলো 950। তাহলে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতেই 650 আমরা মনে করি। ঠিক বাংলা সাহিত্যের 200 বছর আগে ইংরেজি সাহিত্যের যাত্রা শুরু। তাহলে এটা হলো 450, 450 সাল থেকে। 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত এই যুগটার নাম হলো ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড, এটাকে আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলি। তো চলো, স্যাক্সনদের জার্মান ভাষা এই সময় ছিল। এই সময় ইংল্যান্ড স্যাক্সনদের ভাষা ছিল জার্মান। এ সময় ইংল্যান্ড জার্মানির স্যাক্সনদের অধীনে ছিল। এবার চলো একটু আমরা ম্যাপ দেখি। ম্যাপটা একটু ক্লিয়ার ম্যাপ নেই, দাঁড়াও। এখানে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? আমার এখানে ফেটে যাচ্ছে, আমি এমএস ওয়ার্ডটা থেকে যাই। ওকে, এই যে এমন রাখবো যে আমরা ঘুরে ফিরে এখানেই পড়বো। এই হলো ইংল্যান্ড। আমরা জানি ইংল্যান্ডের গত ক্লাসে বলছি 4টা অংশ: ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ছিল পুরাটা, পরে ভাগ হয়েছে। এটা তোমাদের ধারণা ছিল, আমি আবারও বলবো। আর এই হলো জার্মানি। তাহলে এই জার্মানির স্যাক্সন উপজাতি, জার্মানির স্যাক্সনরা, এই স্যাক্সন জাতি পশ্চিম জার্মানির, ওয়েস্ট জার্মানি, পশ্চিম জার্মানির স্যাক্সন উপজাতি ইংল্যান্ডে ঢুকলো 450 সালে। 450 সালে। এর আগে কারা ছিল ইংল্যান্ড? একটু পরে বলতেছি। 450 সালে ঢুকে 1066 সাল পর্যন্ত ইংল্যান্ড দখলে রইল। 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত ইংল্যান্ডকে দখলে রাখলো এই জার্মানির সেকশনরা। এই জন্য এই যুগের নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এখন আমার প্রশ্ন হলো, 450 সালের পূর্বে ইংল্যান্ড কাদের দখলে ছিল? একটু কমেন্ট বক্সে উত্তর লিখো। 450 সালের পূর্বে ইংল্যান্ড কাদের দখলে ছিল? বলো, কাদের দখলে ছিল? হ্যাঁ, 450 সালের পূর্বে ইংল্যান্ড কাদের দখলে ছিল? নিজেরাই শাসন করছে? না। এখন তুমি বুঝবা যে আমার ক্লাস কেন লেন্দি হয়ে যাবে। এবার আসো, এবার চলো একটু গল্প টল্প করি। তোমরা বিশ্ব সভ্যতা পড়ছো নিশ্চয়ই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। বিশ্ব সভ্যতা তো মনে রাখবা, খুব ঠান্ডা মাথায় এখন একদম গভীরতর আলোচনা করব। এই তুমি পৃথিবীর যদি সভ্যতাগুলো আমরা ভাগ করি, আমাদের ইন্ডিয়াতে হলো ইন্ডিয়ান সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতাকে কেন্দ্র করে ইন্ডিয়ান সিভিলাইজেশন, শুনো। এরপরে ইরাকের মধ্যে মেসোপটেমীয়, ইরানের মধ্যে পারস্য সভ্যতা, তারপরে তোমার গ্রিকের মধ্যে গ্রিক সভ্যতা, এই পাশে মিশর আছে, মিশরের মধ্যে ইজিপশিয়ান সিভিলাইজেশন, মিশরীয় সভ্যতা, বুঝছো কিনা? এরপরে ওই যে ইনকা সভ্যতা ল্যাটিন আমেরিকায়। এবার বিভিন্ন সিভিলাইজেশন আছে, কিন্তু এই অঞ্চলটাতে কোন সিভিলাইজেশন আছে কে বলতে পারবা? কমেন্ট বক্সে বলো তো। রোমান। এই তো, থ্যাংক ইউ সো মাচ। বুঝছো? এই তো, ডান, ইউ আর ক্লিয়ার। রোমান। তাহলে রোমান সভ্যতা নিয়ে আমার বিশ্বাস যে বিসিএস প্রার্থীরা তোমরা অবশ্যই রোমান সভ্যতার জানা আছে। এই তাহলে একটু পর্যন্ত আমার প্রাথমিক উত্তর শোনো। রোমান এই ইতালির রোম শহরে সম্রাট রোমিওলাস এই রোম শহরের মধ্যে রোমান নগরীর গোড়াপত্তন করেন। ওইখানে কেন্দ্র করে রোমান সভ্যতার উৎপত্তি হয় এই ইতালি। এবং মনে রাখবা, এই রোমানরা ধীরে 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 সব দখল করে ফেলছিল। ইভেন ইংল্যান্ডে আসার সময় একজন রোমান সম্রাট
তিনি ইংল্যান্ডে ঢুকে কি বলছে জানো কিনা, এটা তোমরা জানো? কি বলছে? ভিনি, ভিডি, ভিসি। আই কেম, আই স, আই কনকার্ড। আমি এলাম, দেখলাম, জয় করলাম। তাহলে বোঝা গেল ইতালির এই যে রোম, ইতালির যে রোমান সভ্যতা, এই রোমান সভ্যতার লোকেরা পুরো ইউরোপ, আফ্রিকা অনেক দেশ দখল করে রাখছিল। তাহলে তুমি ছোট্ট করে আমার এই এতটুকু বুঝছো কিনা, 450 সালের পূর্বে ইংল্যান্ড, এই যে জার্মানির সেকশনটা, তুমি তো এখন বুঝছো যে 450 সালে জার্মানির সেকশনরা ইংল্যান্ড দখল করলো। এখন তোমরা কি এটা বুঝছো যে এই এই ইংল্যান্ড, জার্মানিরা ইংল্যান্ড দখল করার পূর্বে ইংল্যান্ড কোন সভ্যতার অন্তর্ভুক্ত ছিল বলো? রোমান। এই রোমান। এবং দেখবা এই রোমানদের ভাষার নাম কি, কেউ বলতে পারবা রোমানদের ভাষা কি ছিল? রোমানদের ভাষার নাম কি? ল্যাটিন। ফলে এই ল্যাটিন যে ইংলিশ, এই এরা তো অনেক দিন ধরে রোমানরা ইংল্যান্ড ইংল্যান্ড রোমানদের দখলে ছিল। তো এই ইংরেজিতে ল্যাটিন শব্দ প্রচুর পরিমাণে প্রবেশ করেছে। লতিফ স্যারের বইটা খুলে দেখো, গ্রামারের ক্লাসে যে তোমরা পড়ছিলা ল্যাটিন অ্যাডজেক্টিভ, এই যে তুমি ধরো জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রেফার, পায়র, এইগুলা সব ল্যাটিন ভাষা শব্দ। মানে ওই রোমানরা যে দখল করছিল শব্দ দিয়ে গেছে এখানে। তারপরে কি বলো তোমার, এই সান থেকে সোলার, সোলার, ইগ থেকে ওভাল, মুন থেকে লুনার। হ্যাঁ, ল্যাটিন অ্যাডজেক্টিভ কি শুনছিল না তোমরা? তাহলে বুঝবা, বলবা যে স্যার ইংল্যান্ডে ল্যাটিন শব্দ আসছে কোথা থেকে? নিশ্চয়ই তুমি এখন বুঝছো ইংল্যান্ড একটা সময় এই রোমানদের দখলে ছিল, মানে ইতালির দখলে ছিল। ইতালি মানে রোমান সভ্যতা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে এই তোমরা ক্লিয়ার হইলে আমি সামনে যাব। আমার একটু পর্যন্ত গল্প শুনছো কিনা? যে 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত জার্মানির সেকশনরা এসে ইংল্যান্ডের মধ্যে, 450 সালে ইংল্যান্ডে হামলা করছে। হামলা করার পরে, হ্যাঁ, আমার কিন্তু রোমান নিয়ে আমার কথা বলার মতো আমার একটু বলতেই হবে, নইলে আমার আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারি না। এখানে রোমান নিয়ে আরো কথা আছে, আমি আরো 5 মিনিট পরে বলবো পিছনে আইসা। তো আমরা স্পষ্ট ভাবে এই ভূখণ্ডের মধ্যে দাঁড়ায় দেখতেছি এই হামলা চালাইছে তারা। আমরা এতদিন ধরে ধরো আমরা ইংল্যান্ডের নাগরিক, মহাকালের ইংল্যান্ডের নাগরিক, আমরা আমরা মহাকালের নাগরিক, আমরা ইংল্যান্ডে আছি। আমরা একটা এখন আমাদেরকে জুলিয়াস সিজার আইসা দখল করে ফেলছে, আমরা রোমানদের অধীনে আছি। তারপরে 450 সালে আইসা জার্মানির সেকশনরা দখল করলো। তো আচ্ছা, বললো যে তাহলে এটার ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ কেন বললেন? রোমানদের আমলটাকে বলতে পারেন নাই? না, আমরা এটা বলতে পারি না এই জন্য, কারণ রোমানদের আমলে আমরা এই ইংল্যান্ডের ভূখণ্ডে কোনো কোনো সাহিত্যকর্ম পাই না উল্লেখযোগ্য। তো কেন অ্যাংলো স্যাক্সনকে প্রাচীন যুগ বললেন? কারণ এই অ্যাংলো স্যাক্সন আমলেই আমরা ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন, যেমন বাংলা সাহিত্যে চর্যাপদ, ঠিক ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন বিওল্ফকে এই যুগেই রচিত হতে দেখেছি, কিন্তু রাইটারকে আমরা জানি না, লেখককে আমরা জানি না। যেমন চর্যাপদ মূলটা এক একজন এক একটা ইয়ে লিখছেন, চর্যা লিখছেন, কিন্তু এই তোমার এই বিওল্ফের লেখককে আমরা অ্যানোনিমাস, আমরা জানি না। কিন্তু এই যুগে লেখা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ, এবং ওরফে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো স্যাক্সন এই পিরিয়ডটাকে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ বলা হয়। এটাই প্রশ্ন। একটু পর্যন্ত বুঝছো? তারপরে আসো 2 নম্বরে হলো মিডল ইংলিশ পিরিয়ড। শুনো, এই মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে তিনটা ভাগ। নিশ্চয়ই বাংলা সাহিত্য তুমি দেখছো মিডল ইংলিশের একটা ভাগ আছে, এটার নাম কি জানো? বাংলা সাহিত্যে মধ্যযুগের একটা ভাগ আছে। ভাগটার নাম কি বলো? অন্ধকার যুগ। তো ইংরেজি সাহিত্যেরও মধ্যযুগে আমরা অন্ধকার যুগ পাই। একটু শুনানো এবার। তো 1066 সাল থেকে 1340 সাল পর্যন্ত এটাকে বলা হয় অ্যাংলো নরম্যান পিরিয়ড। এ সময় ইংল্যান্ড ফ্রান্সের নরম্যানদের অধীনে ছিল। ওকে।
একটু শোনো। তো আবার দেখো, আমরা একটু ম্যাপে যাই। আহ, আচ্ছা, ইংল্যান্ড আমরা দেখতেছি, এলো ইংল্যান্ড, এ হলো ফ্রান্স। তো আমরা বললাম যে এই সময় ইংল্যান্ড ফ্রান্সের নরম্যানদের অধীনে ছিল। এই যে ফ্রান্স, এটা এতদিন ছিল জার্মানি, এটা ছিল আবার ফ্রান্সের দখলে আসলো কত সালে? 1066। আচ্ছা, আমি যদি তোমার প্রশ্ন বলি, এই পুরা ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে উম পুরা ভারতবর্ষের ইতিহাসে একটা ইয়ার নাম বলো তো, কয়েকটা সালের নাম বলো তো উল্লেখযোগ্য, পুরা আমাদের বাংলাদেশের ইতিহাসে, একদম হাজার বছরের ইতিহাসে দুইটা সালের নাম বলতে পারবা কিনা? 1857 সাল, 1757 সাল, থ্যাংক ইউ সো মাচ, 1971 সাল। এই যে আমি বাংলাদেশের স্টুডেন্টদেরকে বললে যেমন 1857, 1757, 1204 এরকম বলো না, ইংল্যান্ডের বাচ্চাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো যে বলো ইংল্যান্ডের ইতিহাসে একটা বিখ্যাত সালের নাম বলো, ঐতিহাসিক সালের নাম বলো, ওরা এরকম তালিকা করতে গেলে একটা সালের নাম আসবে, 1066। একজন লেখা দাও, এই সালটা বিখ্যাত। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর MP3 বই থেকে সব বইয়ের মধ্যে তুমি খুলে দেখো, এই সালটার নাম আছে নরম্যান অ্যাটাক। সবাই বলো কি অ্যাটাক? কমেন্ট বক্সে একজন লেখা দাও, এটার নাম হলো নরম্যান অ্যাটাক। বলো কি অ্যাটাক? নরম্যান অ্যাটাক। এই ওই যে 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছে, ইয়ারা দখল করছে, ইংরেজরা দখল করছে, একেবারে সেম সেম একই কথা। এই দেখো তাকায়, তুমি একদম তাকায় দেখো, এই নরম্যানরা 1066, 1066 সালে যা ফ্রান্স পাড়ি দিয়ে এই ইংল্যান্ড ইউনাইটেড কিংডমে ঢুকলো, ঢুকার পরে, বুঝছো কিনা, ঢুকার পরে তারা এই এই কাজ করছে, একদম পুরো ইংল্যান্ড দখল করে রাখছে। তারা দখল করলো, কত সাল পর্যন্ত দখল করলো? কত সাল পর্যন্ত দখল রাখলো? 1340 সাল পর্যন্ত। 1340 সাল পর্যন্ত। তো এখন আমারে তুমি এই 1340 সাল পর্যন্ত একটু ইতিহাসটা বুঝছো কিনা একটু দেখো। প্রথমে 450 সাল থেকে 1066 এই পর্যন্ত হলো তিনটা আমল। ইংল্যান্ড এই 1340 সাল পর্যন্ত ইংল্যান্ড তিন দেশের কাছে ছিল, তিন দেশের কাছে বন্দী ছিল, তিন দেশের কাছে পরাধীন ছিল। প্রথমে ছিল ইতালি, রোমানরা এসে ইংল্যান্ড দখল করে রাখছিল। রোমানদের কাছ থেকে ছোটায় নিল জার্মানির সেক্সনরা 450 সালে, এবং তারা ধরে রাখলেন 1066 সালে। আর 1066 সালে ইংল্যান্ডের দক্ষিণ দিকে এই ফ্রান্স থেকে নরম্যান উপজাতি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এই ইংল্যান্ডের মধ্যে ঢুকলেন, এবং 1340 সাল পর্যন্ত তারা ধরে রাখলেন। তাহলে তোমরা আমার দিকে তাকায় বলো, 1340 সাল পর্যন্ত ইংল্যান্ড, আঙ্গুল তুলে বলো কয়টা দেশের অন্তর্ভুক্ত ছিল, কয়টা দেশের দখলে ছিল? তিনটা। একটা হলো রোমানদের দখলে, এরপরে কি বলো, জার্মানদের দখলে, তারপরে কি বলো, ফ্রান্সের দখলে। এর মধ্যে আমরা আধুনিক ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়ি, রোমানদের আমলটা পড়ি না, আমরা পড়ি অ্যাংলো স্যাক্সন, কারণ ওই যুগেই আমরা ইংরেজি সাহিত্যের প্রথম গ্রন্থ বিওল্ফ নামের একটা মহাকাব্য পাই। কথা ক্লিয়ার না? ক্লিয়ার কিনা? ডান, হ্যাঁ ক্লিয়ার। মহাকাব্য পড়বা, এগুলো জানা দরকার নেই এখন, মানে এমনি শুনতেছো আর কি, এই যে বিওল্ফ নাম শুনছো এটাই দরকার। পরে মহাকাব্য নিয়ে বিস্তারিত কথাটা তো বলবো আমরা, হ্যাঁ এমনি জাস্ট গল্প শুনতেছো। এবার শোনো, এবার আমার একটু পারমিশন দাও, এবার আমি অন্য ভিন্ন প্রসঙ্গের গল্প বলি। অপ্রাসঙ্গ এই শব্দ যেহেতু আসছে, আমার ভিন্ন প্রসঙ্গের গল্প আমার একটু বলতে হয়। রোম নিয়া একটা মিনিট একটু ধারণা না দিয়ে রাখলে, তোমার যেহেতু তোমরা BCS এর ক্যান্ডিডেট, তোমরা দেখবে একটু মানে ইয়া পাইবা, সাহস পাইবা। একটু বলে রাখি, রোম শব্দটা একটা রোমান সভ্যতা, আমার কাছে মনে হয় সবচেয়ে প্রভাবশালী। মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা একেবারেই ধরো সভ্যতার বিকাশে, আধুনিকতার বিকাশে অনেক প্রভাব বিস্তার করছে। তুমি জানো কোরআন শরীফে এই
ইংল্যান্ড এত ভিন্ন ভিন্ন নাম কেন? না, ইংল্যান্ডের নাম ভিন্ন না, ইংল্যান্ডকে শাসন করছে এরা, বুঝছো না? ওই যে ইংল্যান্ডের নাম কিন্তু চেঞ্জ হয় নাই। যেমন ধরো তোমরা বলো না ব্রিটিশ আমল, মুঘল আমল, শিশির, বুঝছো কিনা? মুঘল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বলো না এরকম? ঠিক এরকম। তাহলে স্যাক্সন আমল, নরম্যান আমল, রোমান আমল, এটা কি দেশের নাম নাকি ওই দেশের ডান ডান? হ্যাঁ, ওকে, হ্যাঁ। ও ইউকে, ব্রিটেন, লন্ডন, এগুলো পরে আলোচনা করবো ক্লাসে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আর রোম, বলো কি সূরাটার নাম কি? বলো, সূরা আর রোম, সূরার নাম কি? রোমান সভ্যতা, রোম, রোমনিয়া, গুলিবাতির রোম ফি বিদঈ সিনিন, বুঝছো? এই কি রে, অ্যাংলো স্যাক্সন কেন বলা হয়? আচ্ছা, আবারও বলবো, আবার এইসব পিছনে বলবো, আগে আমার এই গল্পটা শেষ করে নি। তাহলে মনে রাখবা, রোমান কারা, একটু তোমার একটু 30 সেকেন্ড জানাই রাখি, একটু দেখো। এই যে ইতালিতে হলো রোম, মনে রাখবা শুধু যে ইতালিতেই রোমানরা ছিল এমনটা না। প্রথমত এই ইতালির ইতালিতে ইতালিতে রোমান সভ্যতা ছিল। ধীরে ধীরে এই রোমান সভ্যতার রাজধানী এই ইতালির রোম থেকে স্থানান্তরিত হয়ে তারা নিয়ে গেছেন কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক। বলো কোথায় নিয়ে গেছেন? মনে রেখো, কনস্টান্টিনোপল। সম্রাটের নাম হলো সম্রাট কনস্ট্যান্টাইন। একজন মুখে মুখে আমার সাথে বলো, কনস্ট্যান্টাইন। বলো নামটা কি? কনস্ট্যান্টাইনের নাম আমরা লিটারেচারে অনেকবার পড়বো এবং তারা নিয়ে ব্যাখ্যা করবো। সম্রাট কনস্ট্যান্টাইন ইতালির রাজধানী রোম থেকে স্থানান্তর করে তুরস্কের ইস্তাম্বুলে নিয়ে গেলেন, নাম দিয়ে দিলেন কনস্টান্টিনোপল। একটু পর্যন্ত ক্লিয়ার কিনা? ইতালির রাজধানী কি সম্রাট কনস্ট্যান্টাইনের আমলে 324 সালে, ওই সালটাল মনে রেখে আর বাড়ে নিও না। তাহলে বলো, ইতালির রাজধানী রোমান সভ্যতা কি সবসময় ইতালিকে কেন্দ্র করে ছিল কিনা, রোমকে কেন্দ্র করে ছিল, নাকি সম্রাট কনস্ট্যান্টাইনের আমল থেকে ইতালির এই রোমান সভ্যতার রাজধানী তুরস্ক হয়েছে, তুরস্কে চলে গেছে? এতটুকু কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এবার শুনো। এটা হলো 324 সালে। এই ধীরে ধীরে কি, হ্যাঁ ধীরে ধীরে, হ্যাঁ দুই ভাগ হয়ে গেছে। হ্যাঁ, বাইজান ওয়েস্টার্ন, এই দুইটা অংশ আর কি। মানে ওয়েস্টার্ন রোম তো মানে ওই ইস্টার্নের অংশটারে আমরা বাইজেন্টাইন চলে গেছে, বাইজেন্টাইন আর কনস্টান্টিনোপল একই। আচ্ছা, এখন শুনো, মানে সেন্টার হয়ে গেছে কোথায় বলো? এখন সেন্টার হয়েছে কোথায়? আম, তুরস্কে। এখন আমার একটা প্রশ্ন, বলো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন কত সালে আসছেন বলো? কত সালে? 570। 570 সালে যখন মোহাম্মদ সাল্লাম আহ 570 থেকে 632 বা 33 পর্যন্ত যখন ছিলেন, তখন রোমান সম্রাট কে ছিল? তখন রোমান সম্রাট কে ছিল? হ্যাঁ, হেরাক্লিয়াস। বলো নামটা কি? হিরাক্লিয়াস। আচ্ছা শুনো, তো এই হিরাক্লিয়াসের কাছে মনে রাখবে রোমান, এখন মোহাম্মদ সাল্লাম যখন আহ, এই সূরাটা নাজিল হয়, সূরা রোম, তখন রোমানদের সাথে যুদ্ধ চলছিল ইরানের সাথে, অর্থাৎ রোমান পার্সিয়ান সিভিলাইজেশনের সাথে যুদ্ধ চলছে ইরানের। এবার বলো মোহাম্মদ সাল্লাম কার পক্ষ অবলম্বন করেছিলেন? উত্তর দাও। রোমানদের পক্ষে না ইরানের পক্ষে? থ্যাংক ইউ সিফাত। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাম রোমানদের পক্ষ অবলম্বন করছিল। রোমান কেন? মনে রাখবা, ইরানরা ছিল মাজুসি, অগ্নি পূজারক, খসরু পারভেজ ওদের রাজা। তো আর রোমানরা হলেন একেশ্বরবাদী ঈসা আলাইসাল্লামের অনুসারী। বলো কার অনুসারী? ঈসা আলাইসাল্লামের ফলোয়ার। থ্যাংক ইউ।
তো যেহেতু আমাদের মুসলমানদের সাথে আহ অগ্নি পূজারকদের মিল আছে, নাকি একেশ্বরবাদী ইহুদি খ্রিস্টানদের সাথে আহ কারা কারা কাছাকাছি বলো? তাহলে একেশ্বরবাদীরা কাছাকাছি। তাহলে ফলে মনে রাখবা, মোহাম্মদ ইসলামের জীবদ্দশায় এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বা ইসরায়েল ইয়ার মধ্যে যেরকম যুদ্ধ চলতেছে, ঠিক রোমান সভ্যতার সাথে পারস্যের যে যুদ্ধ, সেই যুদ্ধে মোহাম্মদ ইসলাম এবং মুসলিমরা সাপোর্ট করছেন, সাপোর্টার ছিলেন রোমানদের। কিন্তু মক্কার অন্যান্য কুরাইশরা ছিলেন ইরানের, কারণ ওরা ছিল অগ্নি পূজারী, মুশরিক। শোনো, তারপরে তোমার একটু সংক্ষেপ বলে নেই, আবার সংক্ষেপ আগাইতেছি। এরপরে তোমার এই এই এমন সময় একটা, এরপরে শোনো না, মায়ের তো খাইতে খাইতে একদম পুরো নাস্তানাবুদ রোমানরা ইরানের কাছে, মায়ের খাইতে 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 একেবারে সব এলাকা ছাইরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এমন সময় আয়াত নাজিল হয়েছে গুলিবাতির রোম, রোমের বিজয় হবে 9 থেকে 10 বছরের মধ্যে, এরকম আর কি। ফিবি দিয়ে চিনি 9 বছরের মধ্যে, এরকম। তখন সবাই তো হাসাহাসি করলো যে আইরি আল্লাহ, মানে ইরান এমন মাইর খাইতেছে এখন, মানে আর আপনি বলতেছেন যে রোমানরা জয়লাভ করবে। এটা নিয়ে অনেক তামাশা হয়ে গেছে, অনেক মানে হাসি তামাশা হয়েছে আর কি। তো পরবর্তীতে দেখা গেল এই সম্রাট হেরাক্লিয়াসের নেতৃত্বে ওই যে 9 বছর পূর্তির আগেই ওরা এমন ভাবে আক্রমণ করছে, আক্রমণ করে তোমার পুরা পুরা ইরানটা আবার জায়গা মতো এনে বসাই দিছে, সব দখল করছে, পুনর্দখল। বুঝছো? ইতোমধ্যে মোহাম্মদ আসলাম মক্কা থেকে মদিনায় গেছেন। যাওয়ার পরে তিনি তিনি কি করছেন, চিঠি পাঠাইতেছেন সব ইয়াদের কাছে, হ্যাঁ, সব বিশ্বের রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাইলেন। যে হ্যাঁ, চিঠি পাঠাইলেন কি যে, এর মধ্যে একটা চিঠি পাঠাইছেন ইরানের খসরু পারভেজের কাছে। খসরু পারভেজ মোহাম্মদ ইসলামের চিঠি ছিঁড়া বিরা তন্ন তন্ন করে ফেলছে। এরপরে আর একটা চিঠি পাঠাইছেন কার কাছে, দাহিয়া কালভির মাধ্যমে তিনি পাঠাইছেন একটা চিঠি হেরাক্লিয়াসের কাছে। হেরাক্লিয়াস কোথায় ছিলেন? আজকে যেখানে যুদ্ধ চলতেছে কোথায় ছিলেন? ঠিক এই জায়গাটার মধ্যে ছিলেন। ওই যে তখন তিনি ওই তুরস্ক থেকে যুদ্ধ করার সুবিধার্থে তিনি চলে আসছেন জেরুজালেম। এখন যে ইসরায়েল প্যালেস্টাইন চলতেছে, এই জেরুজালেম থাকাকালীন অবস্থায় মোহাম্মদ ইসলামের পত্রটা দাহিয়া কালভি নামের একজন সাহাবিনিয়া ইয়ার কাছে দিছেন। কার কাছে বলো? এই হিরাক্লিয়াসের কাছে। বিশাল এক পত্র। তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়ে গেল, একটু একটু পড়বা, এটা বুখারী শরীফের হাদিসও আছে, বিশাল হাদিস, লেখা রাখো। দাহিয়া, সরি, হিরাক্লিয়াস এবং মোহাম্মদ ইসলামের, হিরাক্লিয়াসের কাছে মোহাম্মদ ইসলামের পত্র, এবং মোহাম্মদ ইসলামের ব্যাপারে হিরাক্লিয়াসের কথোপকথন। তিনি আবু সুফিয়ানকে ডাইকা নিয়ে গেছিলেন ওই সময় সিরিয়া থেকে। এটা একটু তুমি, হ্যাঁ, আবু সুফিয়ানকে ডাইকা নিয়ে গেছেন, ওই কথোপকথনটাও তুমি একটু পড়ে শুনবা। তো যাই হোক, তারপরে আবার ইরানের খসরু পারভেজ শুধু পত্র ছিঁড়ে টিড়ে ফেলেন নাই, ছেড়ে কি করছেন, লোক পাঠাইছেন যে ইয়ে করার জন্য, মোহাম্মদ ইসলামকে ধরে নিয়ে যাওয়ার জন্য। মোহাম্মদ ইসলামের কাছে ধরে নিতে আসছে। মোহাম্মদ ইসলাম বলছে যে আজকে তুমি অপেক্ষা করো, কালকে তুমি আমার কাছে আবার আসবা। মোহাম্মদ ইসলামকে ধরে নেওয়ার জন্য পাঠাইছে আর কি লোক। তো কালকে পরদিন ওরা শুনলো যে ওই ওই যে খসরু পারভেজের সন্তানেরা খসরু পারভেজকে একদম টুকরা টুকরা করে ফেলছিল। মোহাম্মদ ইসলাম ওই সময় অভিশাপ দিছিলেন যে এই যার যেভাবে পত্র ছিটছিল এইভাবে যেন তাকে উৎখাত করা হয়। তো হাওয়েভার, ওই আমার প্রসঙ্গটা ছিল, আবার চলে আসো আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে রোমান সিভিলাইজেশন। নিশ্চয়ই তুমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ রোমান সিভিলাইজেশন পড়ছো। আমি তোমারে বুঝিয়ে বললাম যে রোমান সিভিলাইজেশন আর ইরিয়ান পার্সিয়ান সিভিলাইজেশনের সাথে যে যুদ্ধের ঘটনাটা ইসলামিক হিস্ট্রির সাথেও ওতপ্রোতভাবে জড়িত। তো এখন একটু কথা শুনো, রোমানরা কি শুধুই কি রোমের মধ্যে ছিল, নাকি রোমের রাজধানী একটা অংশ স্থানান্তরিত হয়েছে কোথায় বলো? কনস্ট্যান্টিনোপলে, অর্থাৎ সম্রাট কনস্ট্যান্টাইনের আমলে। এই নামটাও মাথায় রেখো, রেনেসার সময় আমি একটু কাজে লাগাবো এই সম্রাট কনস্ট্যান্টাইনকে। ওকে, তো অতিরিক্ত কথা বললাম, এবার মূল প্রসঙ্গে চলে আসছি আমরা। এই দুইটা টার্ম আসলে বুঝছো, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এটার নাম হলো অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের মধ্যে হলো সম্রাট, সরি, ইংল্যান্ড জার্মানির স্যাক্সনদের অধীনে ছিল, এই জন্য এই যুগের নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এরপরে মধ্যযুগের মধ্যে 1066 সালে ইংল্যান্ড, ফ্রান্সের নরম্যানরা ইংল্যান্ড দখল করেছিল।
জার্মানিদেরকে হটিয়ে জার্মানির স্যাক্সনদেরকে হটিয়ে ইংল্যান্ড দখল করেছে, এই জন্য নাম হলো অ্যাংলো নরম্যান। একটু পর্যন্ত ক্লিয়ার। এখন আসো 1340 সাল থেকে 1400 সাল পর্যন্ত এই যুগের নাম হলো এজ অফ চসার। চসারের মাধ্যমে লেখা আছে ইংরেজি সাহিত্যের যাত্রা শুরু। শোনো, ওকে, আমাদেরকে দেখাও। তাহলে আমরা এই পর্যন্ত জানলাম যে ইংল্যান্ড প্রথমে ছিল রোমানদের দখলে, তারপরে ছিল গল্প মনোযোগ, এরপরে ছিল জার্মানির স্যাক্সনদের দখলে, তারপরে ছিল ফ্রান্সের নরম্যানদের দখলে। এরপর একজন কবি পাই, কবির নাম মুখে উচ্চারণ করে বলো, জিওফ্রে চসার। তার মাধ্যমে ইংরেজি সাহিত্যের মৌলিক যাত্রা শুরু হলো। তাহলে এর আগে কেন শুরু হইলো না? প্রশ্নটা বুঝছো কিনা? আগে বলো আমার প্রশ্নটা বুঝছো কিনা। চসারকে আমরা বলবো ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি। আমার প্রশ্নটা তুমি বুঝছো কিনা? যে রোমানদের আমলে শুরু হইলো না, অ্যাংলো সেকশন পিরিয়ডে মৌলিক যাত্রা শুরু না, এরপর নরম্যানদের পিরিয়ডে শুরু হলো না, এরপরে কেন শুরু হইলো? আমার প্রশ্নটা বুঝছো কিনা? ওকে, না, ক্রুসেড চলতেছিল না, ক্রুসেডের কোনো প্রভাব নাই এখানে। এটার উত্তর, এই প্রশ্ন আমাকে না করে, হ্যাঁ, আমাকে না কইরা তুমি প্রশ্নটা করো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে। বলো যে আঙ্কেল, এই এর আগে রোমানরা ছিল, অ্যাংলো স্যাক্সনরা ছিল, এত কিছু ছিল, কিন্তু আমরা, হ্যাঁ, আমরা জিওফ্রে চসারকে কেন ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলবো? তখন মোহাম্মদ আলী জিন্নাহ বলে ফেলবেন, উর্দু and only Urdu shall be the state language of England। কথা বুঝো না এখনো? অর্থাৎ ভাষা চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি প্রাগ ঐতিহাসিক। খুব ঠান্ডা মাথায় বুঝবা। রোমানরা যখন ইংল্যান্ডে দখল করে ল্যাটিন ভাষা চাপাই দেয়, অ্যাংলো স্যাক্সনরা, গভীর মনোযোগ, অ্যাংলো স্যাক্সনরা, হ্যাঁ শুনো, অ্যাংলো স্যাক্সনরা যখন ইংল্যান্ডে ঢুকে দুই কাজ করছেন। যারা ধনবান ইংরেজ ছিল তাদেরকে একদম রোহিঙ্গা বানাই দিছে, তাদের উত্তর ইংল্যান্ডে ওদেরকে রিফিউজি বানাই রাখছে। যারা গরিব কুলি মোটি মজুর ছিল ওদেরকে দুই শর্তে ইংল্যান্ডে থাকার সুযোগ দিচ্ছেন। এক নম্বর হলো তোমরা ইংরেজিতে কথাবার্তা বলার দরকার, নেটিভ ল্যাঙ্গুয়েজ। আর সেকেন্ড হলো ওই আমাদের জন্য ফসল উৎপাদন করবো, আমরা খাবো দাবো, নীল চাষীদের মতো আর কি। ফলে ইংরেজি ভাষা, যে নেটিভ ইংরেজি ভাষা বিকশিত হওয়ার কোনো স্কোপ পায় নাই। তো ওই যুগের মধ্যে যে সাহিত্য কর্মটা রচনা হয়েছে ওইটা এক ধরনের জার্মান ল্যাঙ্গুয়েজ। তো বিওলফের ভাষাটা দুর্বোধ্য হইলো, এটা ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষা বিকশিত হয় নাই। তারপরে যে আসলো ফ্রেঞ্চ পিরিয়ড, মানে ফরাসিরা যে আসলো, নরম্যানরা, দে ইম্পোজড ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার ফোর্সফুলি ওভার দ্য ইংলিশ পিপল। তারা ইংল্যান্ডের রাষ্ট্রভাষা ঘোষণা করলেন ফরাসিকে। তারা ভিসিএস এর সার্কুলার থেকে শুরু করে যত রাষ্ট্রীয় কাঠামো আছে সব জায়গার মধ্যে ফরাসি ভাষার আধিপত্য জারি করে দিলেন। ফলে রোমানদের আমল, স্যাক্সনদের আমল এবং নরম্যানদের আমলে ইংরেজি সাহিত্য বিকশিত হওয়ার স্কোপ পায় নাই। ওদের আধিপত্য যখন কমে যায় 1400 সালে আমরা একজন কবি পাই, ওনার নাম জিওফ্রে চসার। উনি এই প্রথমবারের মতো ABCD যেগুলা এখন লিখতেছো না, ওই হরফে, ওই উনার লেখাই আমরা প্রথম পড়তে পারি। উনার লেখার সাহিত্য আজও টিকে আছে। অতএব এই চসারকে আমরা বলি ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? অর্থাৎ চসারের আগে বিশুদ্ধ ইংরেজি ভাষার প্রচলন ছিল না বা সুযোগ ছিল না। তাহলে চসারের মাধ্যমে ইংরেজি সাহিত্যের যাত্রা শুরু। ক্লিয়ার? এটা প্রথম চাষ দিতেছি, টেনশন নিও না। দ্বিতীয় চাষে আবার ক্লিয়ার, দ্বিতীয়বার আবার গল্প শুনলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে হলো এরপরে 1400 সাল থেকে 1500 সাল পর্যন্ত এই যুগটার নাম হলো ডার্ক এজ বা ব্যারেন পিরিয়ড। ব্যারেন পিরিয়ড হলো অন্ধকার যুগ। এই যুগের মধ্যে কাকতালীয় ভাবে কোনো বাংলা সাহিত্যে যেমন মনে করা হয় যে 1201 সাল থেকে 1350 সাল পর্যন্ত অন্ধকার যুগ ধরা হয়, হ্যাঁ ঠিক
তো যদিও এটা নিয়ে কনফিউশন আছে, যদিও মধ্যযুগের মধ্যে, অন্ধকার যুগের মধ্যে হলায়ুদ মিশ্র, শেখ শুভদয়া, পরে ওই যে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এগুলা পাওয়া গেছে। ওকে, তো এই তাহলে 1400 সাল থেকে 1500 সাল পর্যন্ত এটাকে বলা হয় ডার্ক এজ। তো আমরা আবার আমাদেরকে দেখাও 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত। 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত ওল্ড ইংলিশ পিরিয়ড, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। 450 সালের আগে ইংল্যান্ড রোমানদের দখলে ছিল। 450 সাল থেকে 1066 সাল অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। 1066 থেকে 1500 পর্যন্ত এটার নাম হলো মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশের 3টা ভাগ। প্রথম অংশটার নাম হলো অ্যাংলো নরম্যান, অর্থাৎ কমেন্ট বক্সে লিখো কত সালে নরম্যানরা আক্রমণ করছিল, কত সালে? কত সালে নরম্যানরা 1066 নরম্যানরা আক্রমণ করেন। আক্রমণ করার পরে তারা আধিপত্য ছিল 1340 সাল পর্যন্ত, অ্যাংলো নরম্যান। এমন সময় একজন কবি পেলাম, যেই কবি আমাদেরকে বিশুদ্ধ ইংরেজি ভাষায় লেখালেখি শিখাইলেন। ইংরেজি ভাষার ABCD যেই হরফ লিখে ওই ভাষায় লেখালেখি করলেন, যিনি সাহিত্য রচনা করলেন প্রথমে বিশুদ্ধ ইংরেজিতে, যার লেখা এখনো আমরা পড়তে পারি। উনার আগের লেখা কারোরই আমরা পড়তে পারি না। অর্থাৎ তাকে, এই চসারকে আমরা বললাম ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ ইংলিশ লিটারেচার, এবং তার কবিতা আজও টিকে আছে স্বমহিমায়। এই জন্য আমরা তাকে বলি ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি। তারপরে আমরা, আচ্ছা তাহলে স্যার, তারপরে গেল এটা, হ্যাঁ গেল এটা। তো এরপরে হয়ে গেল। এবার আসো রেনেসা। এবার একটু তোমাদের, এবার খুব ভাইটাল পয়েন্টে আসছে আমরা। রেনেসা, রেনেসার মধ্যে, রেনেসা মানে হলো 1500 সাল থেকে 1660। ঠান্ডা মাথায় বুঝো, রেনেসা নাম হলো রেনেসা। তো রেনেসা মানে হলো পুনর্জন্ম। রেনেসা মানে পুনর্জন্ম, পুনর্জাগরণ, জ্ঞান বিজ্ঞানের পুনর্জাগরণ। তো 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় রেনেসা। খুব আগে শোনানো, রেনেসার 5টা ভাগ আছে। এই 5টা ভাগ একটু দেখানো, একটু পড়ো তো, একটু দেখে দেখে পড়ো 5টা ভাগ কি কি। 1500 থেকে 1558 প্রিপারেশন ফর রেনেসা। 1558 থেকে 1603 এলিজাবেথান পিরিয়ড। 1603 থেকে 1603 সাল থেকে 1625 জ্যাকোবিয়ান পিরিয়ড। 1625 থেকে 1649 এটার নাম হলো ক্যারোলিন পিরিয়ড। 1649 থেকে 1660 এটার নাম হলো কমনওয়েলথ পিরিয়ড। তাহলে আমার বলো রেনেসার কয়টা ভাগ আছে? 5টা। আমাদেরকে তাকায় তাকায় বলো। এখন আমি এই অংশটা দিয়ে যত ভালো বুঝবা, লিটারেচার এইখান দিয়ে চলে আসছে আসলে লিটারেচার। বলো এলিজাবেথান, আঙ্গুল ধরে ধরে বলো এলিজাবেথান, সরি একটা বললো প্রিপারেশন, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, কমনওয়েলথ। আমার সাথে বলো এলিজাবেথান, সরি প্রিপারেশন, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, কমনওয়েলথ। প্রিপারেশন, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলিন, কমনওয়েলথ। আমার মনে মনে মুখে মুখে শোনো। 1500 সাল থেকে, এটা 160 বছরের ইতিহাস বলতেছি। 1500 সাল থেকে 1558 সাল পর্যন্ত প্রিপারেশন, রেনেসার প্রস্তুতি যুগ, তেমন কিচ্ছু হয়নি, আমরা এটা পড়বো না। 1558 সাল থেকে 1603 এলিজাবেথ। কমেন্ট বক্সে লিখো এলিজাবেথ কত সাল থেকে কত সাল থেকে কত সাল, কত সাল থেকে কত সাল? 1558 সাল থেকে 1603। এটা হলো রানী এলিজাবেথের আমল। এইটাই আমাদের আসল খেলা এখানে, গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। আমরা কমেন্ট বক্সে লিখো কত সাল থেকে রানী এলিজাবেথ 1558 সালে আসলেন, 1603 ক্ষমতায় আসলেন, ক্ষমতা মারা গেলেন 1558 সাল।
1558 সাল থেকে 1603 এলিজাবেথান। 1500 বলো বলো, পাশে কেউ থাকলে বলো যে রানী এলিজাবেথ ক্ষমতায় আসছে 1558 সাল, মারা গেছেন 1603 সাল। এলিজাবেথান পিরিয়ড গোল্ডেন পিরিয়ড, ইংরেজি সাহিত্যের সোনালী যুগ। বলবো তো, আমি ব্যাখ্যা করি নাই কেন প্রিপারেশন, কেন কি এগুলো আমি ব্যাখ্যা করব পরে, আগে নামগুলো মুখস্থ করাই। এলিজাবেথের পরে ক্ষমতায় আসছেন রাজা জেমস। তো এখন প্রশ্ন করবা, প্রশ্ন করা লাগবে না, সব প্রশ্ন উত্তর তো আমি দেবই, আমি তোমার শুনে দিচ্ছি। রাজা জেমস ক্ষমতায় আসছেন 1603 সাল থেকে 1625 সাল পর্যন্ত। এটার নাম হলো জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ড, রাজা জেমস থেকে, জেমসকে ল্যাটিন ভাষায় বলা হয় জ্যাকব, সেখান থেকে জ্যাকোবিয়ান পিরিয়ড। তাহলে এলিজাবেথান, এরপরে আমরা বললাম জ্যাকোবিয়ান। জেমস মারা যাওয়ার পরে ক্ষমতায় আসলেন রাজা চার্লস। বলবা চার্লস কোন জায়গা থেকে আসছে, তাও উত্তর জানার জন্য ওয়েট করো। চার্লস থেকে ক্যারোলিন, চার্লস থেকে নাম হয়ে গেল কি বলো, ক্যারোলিন। চার্লস থেকে নাম কি, ক্যারোলিন। একটু পড়ো তোমরা, একটু পড়ো তো, একটু পড়ো কাইন্ডলি, এটা একটু এই অংশটা পড়ো আগে, নিজে নিজে পড়ো, সালগুলো একটু পড়ো, 1 মিনিট 30 সেকেন্ড সময়। ওকে, তাহলে বলো 1558 সাল থেকে 1603 এলিজাবেথান, 1603 থেকে 25 জ্যাকোবিয়ান, 25 থেকে 49 ক্যারোলিন, 49 থেকে 1660 কমনওয়েলথ। ওকে, হ্যাঁ, নাম শোনো আবার। এলিজাবেথ প্রিপারেশন, শোনো আরেকবার, 1557 সাল থেকে 1603 প্রিপারেশন, 1603 থেকে, সরি, 15 সাল থেকে 1558 প্রিপারেশন, 1558 সাল থেকে 1603 এলিজাবেথান। এলিজাবেথানের পরে হলো রাজা জেমসের আমল জ্যাকোবিয়ান, 1625 সাল, 3 থেকে 25। জ্যাকোবিয়ানের পরে ক্যারোলিন, রাজা চার্লসের আমলটা ক্যারোলিন। এরপরে ক্যারোলিনের পরে হলো 11 বছর, 1649 সাল থেকে 1660, এটার নাম হলো ক্যারোলিন, সরি কমনওয়েলথ। এই বছর 11 বছর কোনো রাজা ছিল না। ঠান্ডা মাথা, কয়েক দফা ইতিহাস বলতেছি। প্রিপারেশনের সময়ে ইংল্যান্ডের রাজা ছিলেন, মনোযোগ, গল্প শোনো, 1500 সাল থেকে 1558 সাল পর্যন্ত রেনেসার প্রস্তুতি যুগ। রেনেসাতে তেমন কোনো কিছু হয় নাই, জ্ঞান বিজ্ঞান তেমন বেশি প্রসারের সুযোগ হয় নাই, কারণ রানী এলিজাবেথের বাবা ক্ষমতায় ছিল। রানী এলিজাবেথের বাবার নাম ছিল হেনরি এইট, বলো হেনরি এইট, অষ্টম হেনরি ক্ষমতায় ছিলেন। অনেক কীর্তি কাহিনী, রাজনৈতিক গন্ডগোল হয়েছে, মারামারি, বহুত কিচ্ছা কাহিনী হয়েছে, এগুলো নিয়ে আমি দীর্ঘ সময় নিয়ে গল্প বলবো। আচ্ছা, কোনো কিছু হয় নাই, গেল শুনো। এখন ইয়াটা কি, হ্যাঁ, বিয়ে করছেন 6টা, এই গল্প টল্প পরে বলতেছি। এরপরে রানী এলিজাবেথ মাত্র 33 বছর বয়সে তিনি ক্ষমতায় আসছেন, 1558 সালে ক্ষমতায় আসছেন। ক্ষমতায় আসার পরে তিনি মারা গেছেন কত সালে বলো, 1603 সালে। ওই বাচ্চারা যাচ্ছে তো একটু, 1603 সালে ক্ষমতায় গেছেন, মারা গেছেন। তাহলে এই 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত রানী এলিজাবেথের আমলটাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। রানী এলিজাবেথ কোনো বিয়ে শাদী করেন নাই, রানী এলিজাবেথ কোনো বিয়ে শাদী করেন নাই, কেন করেন নাই এটাও ইতিহাস আমরা শুনবো। রানী এলিজাবেথের পরে তার নিকটতম উত্তরাধিকারী আসলো স্কটল্যান্ড থেকে। বলো কোন দেশ থেকে আসছে? 1603 সালে যখন রানী এলিজাবেথ মারা যান, রানী এলিজাবেথের নিকটতম ওয়ারিশ পাওয়া গেল কোথায়? স্কটল্যান্ডে। স্কটল্যান্ডের রাজার নাম ছিল জেমস। ওই জেমস 2 দেশের এক রাজা হন। বলো কয় দেশের এক রাজা হন? স্কটল্যান্ড এবং ইংল্যান্ড, এই 2 দেশের এক রাজা হন। ওকে, এই তার নাম অনুসারে এই যুগটার নাম হয়ে গেল জ্যাকোবিয়ান পিরিয়ড। জেমস মারা গেলেন, মারা যাওয়ার পরে তার ছেলের নাম হলো চার্লস। এই চার্লসের নাম অনুসারে এই যুগের নাম হলো ক্যারোলিন পিরিয়ড। জেমসের পুত্রের নাম চার্লস, চার্লসের নাম অনুসারে ক্যারোলিন পিরিয়ড। এরপরে চার্লসের পরে, চার্লস মারা গেছেন, তারপরে 11 বছর 1649 সাল থেকে 1660 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় কি, এরপর সময়টাকে বলা হয় কমনওয়েলথ। এই সময় ইংল্যান্ডে কোনো রাজা ছিলেন না। মোটামুটি প্রথমে শব্দগুলো শুনছো কিনা বলো, এবার আমি বিস্তারিত বলবো। শব্দগুলো মানে কি কি শব্দ নিয়ে আমরা কথা বলবো এটা তো বুঝছো। ওকে, এবার আমার লেট মি ক্লিয়ার, এবার আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চাই।
প্রথমে আমি রেনেসা শব্দটা নিয়ে আমি এখন আলোচনা করব, এটা কেন রেনেসা, এটা কেন প্রিপারেশন, এটা কেন এলিজাবেথান, জ্যাকোবিয়ান কেন, এগুলা কেন, আমি প্রত্যেকটা আলোচনা করতেছি। রেনেসা মানে হলো, রেনেসা মিন্স পুনর্জন্ম। তিনটা আঙ্গুল সামনে নাও, তিনটা আঙ্গুল সামনে নাও। রেনেসা মানে হলো পুনর্জন্ম। জীবিত ছিল, মৃত্যুবরণ করছে, আবার জীবিত হওয়াকে বলা হয় পুনর্জন্ম। বাংলা সাহিত্যে আমরা পড়েছি আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, এই হাবিজাবি গরু ছাগল ভেড়া মুরগি হাঁস অনেক কিছু হয়ে আমরা আসব, এটার নাম পুনর্জন্ম। হিন্দুইজম বুদ্ধিজমের মধ্যে পুনর্জন্ম আছে, কিন্তু আব্রাহামাটিক রিলিজিয়ন ইহুদি মুসলিম খ্রিস্টান এগুলাতে কোনো পুনর্জন্ম নাই। পুনর্জন্ম মানে হলো জীবিত ছিল, মৃত্যুবরণ করছে, আবার জীবিত হয়েছে, এটার নাম কি বলো? রিজেনারেশন। ফ্রেঞ্চ ভাষায় এটাকে বলা হয় রেনেসা। সো রেনেসা ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড। ইংলিশ মিনিং ইজ রিজেনারেশন, রিভাইভাল, রিওয়াকেনিং। বাংলা হলো নবজাগরণ, পুনর্জন্ম। জীবিত ছিল, মৃত্যুবরণ করছে, তা আবার জীবিত হয়েছে, এটার নাম রেনেসা। এখন বিগ কোশ্চেন ইজ হিয়ার, কি জীবিত ছিল, কি মৃত্যুবরণ করছে, আবার কি জীবিত হয়েছে? এটার জন্য আমাদের দিকে ম্যাপ তাকাইতে হবে আর ইতিহাসের গল্প শুনতে হবে। ম্যাপের দিকে তাকাও, রেনেসা কি বুঝাইতেছি। আমি একদিন আমি না বলছি যে একটা ক্লাস নেবো, ক্লাসের নাম আব্রাহামাটিক রিলিজিয়ন। আজকে তোমরা যারা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ শুধু দেখতেছো, এতটা লাশ পড়ছে, ওই ওই হামাস এটা রকেট ছড়ছে, ওরা ইয়া করছে, এতটুকু পর্যন্ত যদি সীমাবদ্ধ, তাহলে খুব খুব দুঃখজনক বিষয়। জেরুজালেম চিনো না, মনে রাখবা তোমার একটা এখানে বড় রকমের অন্ধত্ব আছে। জেরুজালেমে একদম ইতিহাসের কোন দিক থেকে যাই জেরুজালেম সেন্টার হয়েছে, সেন্টার, পৃথিবীর সেন্টার জেরুজালেম। এই জন্য কেউ ছাড়তে চায় না, এখানে সবার অধিকার ধরে রাখতে চায়। আব্রাহামাটিক রিলিজিয়নের সেন্টারটা জেরুজালেম। এখন শুনো, এই জেরুজালেমে জন্মগ্রহণ করেছেন ঈসা আলাইসাল্লাম। গভীর মনোযোগ, একবার যদি না শোনো বোঝার দরকার নেই, তুমি কান দিয়া শুধু ন বলে কানের উপর দিয়ে যেতেছে তো কোনো সমস্যা নেই। এই দেখো, এই হলো আমাদের এই জায়গার মধ্যে হইলো এই এখন যে সংকটটা চলতেছে এখানে, হ্যাঁ এই জায়গা, হ্যাঁ একটু নিচে আর কি। তো এই জেরুজালেম, এইখান থেকে এখানে জন্মগ্রহণ করছেন ঈসা আলাইসাল্লাম। ঈসা আলাইসাল্লামের জন্মের পর তার সাহাবীরা এই খ্রিস্টান ধর্মটা নিয়ে ঢুকছে ইতালিতে, রোম। বুঝছো কিনা? রোম মনে রেখো। তখন ছিল সম্রাট কনস্ট্যান্টাইন। ওই যে একটু আগে কনস্ট্যান্টাইনের কথা নাম শুনে আসছিলাম, যে কনস্ট্যান্টাইনকে বাংলা ভারতবর্ষের অশোকের সাথে তুলনা করা হয়, কলিঙ্গের যুদ্ধের সাথে মিল। সম্রাট কনস্ট্যান্টাইন তিনি ছিলেন প্যাগান। বলো, PAGAN। প্যাগান মানে পৌত্তলিক। অ্যাজ লাইক অ্যাজ হিন্দুইজম। হিন্দুরা যেমন বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনা করেন, ঠিক পৌত্তলিকেরাও বিভিন্ন দেবদেবীর পূজা করতেন। প্রাচীন গ্রিক এবং রোমানদের ধর্ম ছিল প্যাগান। তারা জিউস, আফ্রোদিতি, হেরা বিভিন্ন দেবদেবীর পূজা করতেন। সম্রাট কনস্ট্যান্টাইন ঈসা আলাইসাল্লামের সাহাবীদের একত্ববাদের দাওয়াত পেয়ে তিনি প্যাগানিজম ত্যাগ করে খ্রিস্টিয়ান রিলিজন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন এবং সমগ্র ইউরোপের মধ্যে খ্রিস্টান ধর্ম রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ করলেন, ঘোষণা করলেন, প্রচার প্রসারে ব্যয় করলেন। সম্রাট অশোককে ভারতবর্ষের কনস্ট্যান্টাইন কেন বলা হয়? কারণ দুইজন সম্রাট নিজ ধর্ম ত্যাগ করছেন, অন্য ধর্ম গ্রহণ করে ওই ধর্মকে ব্যাপকভাবে প্রসার করছেন। একজনের নাম সম্রাট অশোক, আরেকজনের নাম হলো কনস্ট্যান্টাইন। আচ্ছা শুনো, এই ইতালিতে এই গ্রিক এবং রোমান সভ্যতায় আমি যদি তোমারে বলি কিছু মনীষীর নাম বলো, তুমি বলবা সক্রেটিস, স্পা, স্পা SPAA, সক্রেটিস, তার শিষ্য প্লেটো, তার শিষ্য এরিস্টটল, এরিস্টটল, হ্যাঁ এরিস্টটলের শিষ্য আলেকজান্ডার দি গ্রেট, থিওফাস্টাস, এরকম তাই না? স্পাত, SPAAT লেখা রাখো, SPAAT।
বলো, SPAAT। স্পাত মানে কি? স্পাত কার শিষ্য কে? সক্রেটিস, তার শিষ্য প্লেটো, এরিস্টটল, এরিস্টটল আলেকজান্ডার দি গ্রেট এবং থিওফ্রাস্টাস। এইভাবে সক্রেটিসের শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য আলেকজান্ডার, আলেকজান্ডারের শিষ্য কয়জন বলো? সরি, প্লেটোর শিষ্য এরিস্টটল, এরিস্টটলের শিষ্য দুইজন, একজনের নাম আলেকজান্ডার দি গ্রেট আর একজনের নাম হলো থিওফ্রাস্টাস, উদ্ভিদ বিজ্ঞানের জনক। এরপরে হোমার, স্কাইলাস, সোফোক্লিস, হেরোডোটাস, আর্কিমিডিস, জ্ঞান বিজ্ঞানের অনেক নাম তুমি পাইবা। কথা শোনো, ঠান্ডা মাথায় বুঝো। তো এবার দেখো ঘটনাটা, রেনেসা কি হইলো? এই তোমরা আমার দিকে তাকাও, এবার তাকাইলে আমার দিকে তাকাইলে হবে। তিনটা আঙ্গুল ধরতে বলছি। গ্রিক এবং রোমান সভ্যতায় একটা সময় জ্ঞান বিজ্ঞানের প্রাচুর্য ছিল কিনা? ইয়েস অন্য বলো। এই যে পাইলা এরিস্টটল, সোফোক্লিস, এরপর হোমার, তারপরে সক্রেটিস, আছে কিনা? ইয়েস। তাহলে এই আঙ্গুলটা ধরে রাখো। তাহলে তাহলে আমরা দেখি ইউরোপ, রোমান এবং গ্রিক সভ্যতা জ্ঞান বিজ্ঞানে পরিপ্লাবিত। ওকে, মানলাম। খ্রিস্টান ধর্মটা নিয়ে আসছে 324 সালে কোন সম্রাট? কনস্ট্যান্টাইন। আনার পরে তিনি ঘোষণা করলেন স্টেট এন্ড এডুকেশন সিস্টেম মাস্ট বি কন্ডাক্টেড বাই রিলিজিয়ন। ধর্ম, ধর্মভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো গঠন করার পরে রোমান এবং গ্রিক সভ্যতা, গ্রিক সভ্যতা টার্নস ইনটু আফগানিস্তান অফ তালেবান। আফগানিস্তান অফ তালেবান। বলো, এই আমলে কোন নাটক লেখা, সিনেমা লেখা, মেয়েদের স্কুলে যাওয়া হালাল না হারাম? এই, তাহলে এটা হলো মাঝখানের আঙ্গুল। তুমি বুঝতেছো? জ্ঞান বিজ্ঞানে ভরপুর ইউরোপ মহাদেশ। তোমার এই রোমান এবং গ্রিক সভ্যতায় সব শাখা, জ্ঞান বিজ্ঞানের সব শাখা। মাঝখানে ধর্মীয় প্রবেশ করার কারণে নাটক লেখা হারাম, হবে না। ছবি আঁকা বন্ধ, এগুলা সিনেমা করো ফাজিল, বন্ধ। মধ্যযুগ, দার্শনিক কারা? সেন্ট অগাস্টিন, সেন্ট জোসেফ একুইনাস, সেন্ট টমাস একুইনাস, সেন্ট জোসেফ, সেন্ট ভ্যালেন্টাইন, সেন্ট জোন্স, সবার নামের পূর্বে হজরত মাওলানা আলহাজ, মানে জোন্স, সেন্ট সেন্ট লেখা। এবার আসো এখানে। তো আমার এই পর্যন্ত শুনো, জ্ঞান বিজ্ঞান ছিল, আবার জ্ঞান বিজ্ঞান স্তীমিত হয়েছে। জ্ঞান বিজ্ঞান ছিল, জ্ঞান বিজ্ঞানটা স্তীমিত হয়েছে ধর্মীয় প্রভাবের কারণে। 14th সেঞ্চুরি, বলো কত সেঞ্চুরি? 14th সেঞ্চুরি। 14th সেঞ্চুরিতে আবার বলো 14th সেঞ্চুরিতে, যা সব তো লেখা আছে, লেখা তো পড়বে সামনে। ইতালিতে, মুখে বলো 14th সেঞ্চুরিতে। এই যে 14th সেঞ্চুরিতে, এই যে ইতালিতে দেখতেছো, এই ইতালিতেই কিছু মনীষী আমরা পাই। নাম শুনছো তোমরা? পেট্রার্ক, নিশ্চয়ই শুনছো। পেট্রার্ক হলো রেনেসাঁর অন্যতম জনক। লিওনার্দো দা ভিঞ্চি ছবি আঁকছিল যে, মাইকেল অ্যাঞ্জেলো, নিকোলো ম্যাকিয়াভেলি, বুঝছো কিনা? এরকম অনেক জ্ঞান বিজ্ঞানীরা আছেন, তারা আবার ধর্মীয় প্রভাব ছেদ করে, ধর্মীয় প্রভাব হ্যাঁ অতিক্রম করে আবার নাটক লিখলেন, আবার মহাকাব্য লিখলেন, আবার জ্ঞান বিজ্ঞানের চর্চা করলেন। তার নাম রেনেসা। তাহলে রেনেসা মানে কি মানুষের পুনর্জন্ম নাকি জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্ম? উত্তর দাও। রেনেসা মিন্স রিজেনারেশন অফ হিউম্যান বিং নাকি রিজেনারেশন অফ লার্নিং? লার্নিং। তাহলে রেনেসা বলে তুমি বুঝাই বলবা প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায়, আঙ্গুল তিনটা বলে বলবা রেনেসা কি। শোনো, প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায় এরিস্টটল কত জ্ঞান বিজ্ঞান আমরা পাই। এবার বলো 324 সালের পরে আর তুমি কোনো জ্ঞানী বিজ্ঞানীর নাম বলতে পারবা না? না, সরি বলতে পারবো না, সব হুজুরদের নাম বলতে পারবো। তাহলে মানে এই যে আফেন্দি, আখুন্দজাদা, এরকম ওনাদের নাম বলতে পারবো। হ্যাঁ, এরকম হাসমতুল্লাহ, এরকম কিছু বলতে পারবো। বুঝছো না? কারণ জ্ঞান বিজ্ঞানের এই মানে মুক্ত চিন্তাটা, ফ্রি ফ্রি থিঙ্কিং বন্ধ করে দিচ্ছে টোটাল। আবার 1000 বছর পরে ওই ইতালিতেই
বুঝছো কিনা? ওই লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, পেট্রার্ক, দান্তে, উনাদের মাধ্যমে আবার জ্ঞান বিজ্ঞানের চর্চা আবার শুরু হয়েছে। এই ধরো মহা এই তিনটা আঙ্গুল দেখো, প্রাচীন যুগে মহাকাব্য ছিল, ছিল কিনা? হুমারের ইলিয়াড ওডিসি ছিল। মাঝখানে মহাকাব্য লেখা হারাম, নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে এসে বলো দান্তে লিখছেন ডিভাইন কমেডি। বুঝছো না? এদিকে তাকাও, নাটক লেখা, নাটক প্রাচীন যুগে নাটক আছে কিনা? হ্যাঁ, অসংখ্য নাটক, সোফোক্লেস, স্কাইলাসের লেখা অনেক নাটক আছে, শত শত নাটক। মাঝখানে নাউজুবিল্লাহ। এখানে এসে আবার বলো উইলিয়াম শেক্সপিয়র, ক্রিস্টোফার মার্লো, নাটকের পুনর্জন্ম। ছবি আঁকা, হ্যাঁ অনেক ছবি আঁকতো মানুষ, মানে এই যে ছবি আঁকার জন্য বিখ্যাত ছিল। মাঝখানে টোটাল হারাম। আবার নিকোলো মেকিয়াভেলি, সরি লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো ছবি আঁকা শুরু করছে। এখানে মুক্ত চিন্তা, রাষ্ট্রবিজ্ঞান ছিল, এরিস্টটল, প্লেটো, সক্রেটিস ওনারা। মাঝখানে না ধর্মীয় চিন্তা, ধর্মভিত্তিক রাষ্ট্র। এখানে এসে লিওনার্দো দা ভিঞ্চি, সরি এখানে এসে আবার দেখতেছো আধুনিক, হ্যাঁ আমরা রেনেসাঁতে পাইতেছি, নিকোলো মেকিয়াভেলি প্রিন্স বই লিখছেন, টমাস হবস, জন লক, এরকম ধরনের। তাহলে আমি কি রেনেসাঁ তোমার ধারণা দিতে পারছি এটা যে জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্ম? একটা সময় জ্ঞান বিজ্ঞান ইউরোপ মহাদেশে ছিল বিদ্যমান, ধর্মীয় প্রভাবের কারণে এটা অবলুপ্ত হয়েছিল। সেই ধর্মীয় প্রভাব ওভারকাম করে কিছু জ্ঞান বিজ্ঞান মনীষীরা ইতালির ফ্লোরেন্স শহরে, আবার বলো রেনেসাঁ শুরু হয়েছে ইতালির ফ্লোরেন্স শহরে, বলো কোন শহরে? ফ্লোরেন্স শহরে আবার জ্ঞান বিজ্ঞান চালু করছেন। এটার নাম রেনেসাঁ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে রেনেসাঁ ইতালিতে শুরু হয়েছে 14th সেঞ্চুরিতে। এই রেনেসাঁর প্রভাব আইসা ইংল্যান্ডে পৌঁছলো 1500 সালে। তুমি তাকাও, একটা ঘটনা প্রভাব কোন জায়গায় যদি বিপ্লব শুরু হয় সাথে সাথে তো অন্য দেশে যায় না। ধীরে ধীরে এই জ্ঞান বিজ্ঞান চর্চার বিপ্লবটা শুরু হয়েছে এই ইতালিতে, শুরু হয়েছে ফ্লোরেন্স শহরে। আর এটা ইংল্যান্ডে এসে পৌঁছলো 1500 সালে। এতটুকু বুঝছো কিনা? তাহলে 1500 সাল থেকে 1558 সাল পর্যন্ত নাম হলো, সরি 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত পুরো যুগটাকে আমরা বলি রেনেসাঁ। পুরো যুগটার নাম রেনেসাঁ। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত এটার নাম কি বলো? রেনেসাঁ। ওকে। এবার রেনেসার ইংল্যান্ডের মধ্যে প্রথমে ছিল, শুনে আবার প্রথমে আবার আরো গল্প শুনো। আমি আবারও বারবার তোমাদেরকে বলতেছি, এই কথাগুলো আমি অনেকবার রিপিট করে বলবো, এই জন্য তোমার শুধু প্রথমবার আমি শব্দগুলো শোনাই রাখতেছি। রেনেসার মধ্যে প্রথম অংশের নাম হলো প্রিপারেশন। প্রিপারেশন হলো মানে রেনেসার প্রস্তুতি যুগের মধ্যে কারা কারা ছিল। রানী এলিজাবেথের দাদা ছিল, শুনো গল্প শোনো এবার। রানী এলিজাবেথের বাবা ছিল, বাবা ছিল একটা দুষ্ট লোক। এমনি খুব সহজ সরল ছিলেন। সহজ সরল মানে বিয়ে করছে কয়টা জানো না? কয়টা? 6টা। 6খানা বিয়ে করছেন। কি কাহিনী এগুলো ভিতরে পড়বো। ওনার বাবা প্রথম বিয়ে করছেন ভাবিরে। ওনার বড় ভাই মারা গেছে, ভাবি কান্নাকাটি করতেছে, মন খারাপ। ভাবিরে এসে বললেন যে ভাবি কি দরকার আছে মন খারাপ করার, আমি তো আছি। ভাবিরে বিয়ে করছেন। বিয়ে করার পরে হয়েছে কি বলো, একটা কন্যা সন্তান। কন্যা সন্তানের নাম ছিল মেরি। মন খারাপ হয়ে গেছে, ইস, রাজা রাজা মানুষ কন্যা সন্তান হইলে হয়, দ্বিতীয় বিয়ে করতে হবে। শুনো, দ্বিতীয় বিয়ে করার জন্য ক্যাথলিকরা দ্বিতীয় বিয়ে করতে পারেন না, করার জন্য অনুমতি নিতে হয়। অনুমতি নিতে হয়। কার অনুমতি? এবার ম্যাপের দিকে তাকাও, পোপের অনুমতি নিতে হয়। ওই যে সম্রাট কনস্ট্যান্টাইন কি করছিল জানো? এই ইতালিতে, এই যে বর্তমানে যে তুমি ভ্যাটিকান সিটি নাম শুনছো কিনা, ভ্যাটিকান সিটি, এই ইতালির ভ্যাটিকান সিটিতে পোপদের জন্য জায়গা দিয়ে গেছিলেন। এই যে যারা খ্রিস্টান ধর্ম, ভ্যাটিকান সিটি ছিদ্রায়িত রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র। এই ভ্যাটিকান সিটিতে তোমার জায়গা করে দিয়ে গেছেন ইতালির। তো এই ভ্যাটিকান সিটিতে থাকেন পোপ, মনে রাখবো এখানে একদম পুরাটাই পোপ স্টাইল। সব যাজকরা এখানে থাকেন। বর্তমান পোপের নাম কি বলো? ফ্রান্সিস II। এই পোপের কাছে ইংল্যান্ডের রাজা পত্র লিখছেন, রানী এলিজাবেথের বাবার কি পত্র লিখছেন কি জানো? যে হুজুর, আমি আমার ওয়াইফ যে বিয়ে করছিলাম ওইটারে ডিভোর্স দিতে চাই। কেন? বললো যে সে তো আমার ভাবি ছিল, ভাবির তো বিয়ে করা হারাম ছিল। ফাজিল, বিয়ে করা হারাম ছিল, তুমি বাচ্চা হওয়ার পরে কথা তোমার মনে পড়ছে বিয়ে করা হারাম, তাই না? এই বললো যে আমি তারা ডিভোর্স দিতে চাই। এই হাবিজাবি কারণ দিছে, দিয়ে বলছে যে পোপ বলতেছে না না, হবে না। পোপ অনুমতি দেয় নাই। বুঝছো? পোপ অনুমতি না দেওয়ার কারণে এই রানী এলিজাবেথ ইংল্যান্ডের মধ্যে এই এই মনে রাখবা, যারা পোপকে অনুসরণ করে তারা হলো ক্যাথলিক।
এই ক্যাথলিসিজম ত্যাগ করে তিনি ইংল্যান্ডে নিয়ে আসছিলেন প্রোটেস্টান্টানিজম। এগুলো আমি ক্লাসে বুঝিয়ে বলবো। জার্মানির একজন লোক ছিল সংস্কারক, ওনার নাম হলো মার্টিন লুথার। মার্টিন লুথারও কিন্তু পোপের বিরুদ্ধে প্রোটেস্ট করছিলেন, বুঝছো? প্রোটেস্ট করে তিনি নিয়ে আসছিলেন যে প্রোটেস্টান্টানিজম। তাহলে ইংল্যান্ডের লোকেরা ছিল ক্যাথলিক, রানী এলিজাবেথের বাবা এখানে নিয়ে ঢুকাই দিয়েছেন প্রোটেস্টান্টানিজম। ফলে এখানে একটা প্রোটেস্টান্ট এবং ক্যাথলিকের মধ্যে সিভিল ওয়ার চলছিল। গল্প পরে শুনে আমি বিস্তারিত বলবো। তো উম, তো রানী এলিজাবেথের আমলে একটু বুঝছো যে প্রিপারেশনের আমলে রানী এলিজাবেথের বাবা বিয়ে বা বিবাহ সংক্রান্ত কীর্তিকাণ্ডের কারণে, আলতু ফালতু কাজের কারণে ইংরেজি সাহিত্য বিকশিত হয় নাই। একটু বুঝছো কিনা? প্রিপারেশনে কোনো কাজ নাই, মারামারি হয়েছে, ধর্মীয় যুদ্ধ হয়েছে, রাহাজানি হয়েছে, পড়া নাই। ডান। প্রিপারেশন পর্যন্ত বুঝছো কিনা? বিস্তারিত তো আমরা ঘটনার সময় গেল, প্রিপারেশনে কোনো কিছু হয় নাই। রানী এলিজাবেথের বাবা ওই যে 6টা বিয়ে করছে না, প্রথম বিয়ে করছিল মেরি, দ্বিতীয়ত ওই পুপ্রে অস্বীকার করে দ্বিতীয় বিয়ে করছে ওই অন্দরমহলের একটা পরিচারিকা, নাম হলো এনি বলিন, অ্যান বলিন। অ্যান বলিনের ঘরে হওয়ার হয়েছিল মেয়ে, মেয়েটার নাম হলো এলিজাবেথ। এলিজাবেথ যখন জন্মগ্রহণ করছে, রানী এলিজাবেথের বাবা এলিজাবেথকে অবৈধ সন্তান ঘোষণা করলেন তার বয়স যখন 2.5 বছর। শুধু তাই না, রানী এলিজাবেথের মাকে এই অবৈধ সন্তানের অপবাদ দিয়া তার মা এবং তার মামা দুইজনকে প্রকাশ্যে শিরশ্ছেদ করছেন। এরপরে আরো পুত্র সন্তান হয়েছে একটা। পুত্র সন্তান মারা গেছে, মারা যাওয়ার পরে ওই প্রথম যে কন্যাটা ছিল মেরি, মেরি ক্ষমতায় আসছে, মেরিও মারা গেছে। সব সাফ হয়ে গেছে, একমাত্র কন্যা বাইচে আছে, অবৈধ কন্যা, যাকে অবৈধ ঘোষণা করছেন রানী এলিজাবেথ। রানী এলিজাবেথকে সব যাজকেরা বৈধতা ঘোষণা দিয়ে 1558 সালে ক্ষমতায় আসলেন। তাহলে আবার মুখে মুখে বলো, 1558 সাল থেকে 1603 এলিজাবেথ। ওই এলিজাবেথ সেম, আই কেম আইসো, একজন নারী রানী আইসে যে কি করে ফেলতে পারে। তিনি আইসা, এই তার আমলটা ইংরেজি সাহিত্যে গোল্ডেন পিরিয়ড। তোমার পাশে কেউ থাকলে বলো 1558 সালে রানী এলিজাবেথ আর কোন উত্তরাধিকার না থাকার কারণে তার বাবার, বুঝছো কিনা, বড় ভাই, তার ভাই মারা গেছে, ওই তার বোন যেটা প্রথমে হয়েছিল ওইটাও মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে অবৈধটা বাদ দিয়া তার বৈধ ঘোষণা করে তাকে ক্ষমতায় বসানো হয়েছে। হওয়ার পরে তিনি কি কি কাজ করছেন, এক নম্বরে দেখো, এই যোগটার ইংরেজি সাহিত্যের গোল্ডেন পিরিয়ড বানাই ফেলছেন। রানী এলিজাবেথের 3টা কীর্তি তোমারে বলি। হ্যাঁ, শোনো, 3টা কীর্তি। এক নম্বরে তিনি 3 কাজ করছে, 3টা বড় কাজ। রানী এলিজাবেথের বাবা ওই যে বিয়ে করতে গিয়ে যে একটা যুদ্ধ বাধাইছে, কার কার মধ্যে বলো? মানে অ্যাংলিকান আর কি বলো, সরি, প্রোটেস্টান্ট আর হলো ক্যাথলিক, এই 2 গ্রুপ। মনে রাখবা, সারা পৃথিবীতে এখনো প্রোটেস্টান্ট আর ক্যাথলিক 2 গ্রুপে প্রধান। আমরা যেমন শিয়া সুন্নিতে বিভক্ত মুসলমানরা, ওইখানে হলো প্রোটেস্টান্ট আর ক্যাথলিকে বিভক্ত। এই এই যুদ্ধ রানী এলিজাবেথ এসে থামাইছেন। রানী এলিজাবেথ এসে প্রবর্তন করছেন অ্যাংলিকানিজম। মনে রাখবো, ইংল্যান্ডের ধর্ম এখন অ্যাংলিকান। এক নম্বরে এসে তিনি রাষ্ট্রের মধ্যে যে সিভিল ওয়ার চলছিল থামাইছেন। 2 নম্বরে তিনি দেখলেন যে আরে পোলাপান তো পড়াশোনা করে, একটু যদি সুযোগ সুবিধা দেই, এত সুন্দর 2টা বিশ্ববিদ্যালয় আছে আমাদের, অক্সফোর্ড আর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, কত মেধাবী মেধাবী শিক্ষার্থী আছে, ওদেরকে নাটক ফাটক লেখার জন্য, বিভিন্ন পামফ্লেট, ছোট ছোট বই লেখার জন্য রানী মোটিভেশন দিচ্ছেন, পুরস্কার টুরস্কার দিতেন। শোনো না, তুমি এই যে রানী এলিজাবেথের আমলে একজন রাজকবি পাইবা, ওনার নাম হলো এডমান্ড স্পেন্সার। নাম বলো, এডমান্ড স্পেন্সার। রানী এলিজাবেথের আমলে পয়েট লরিয়েট, রানী এলিজাবেথের পাশে বসে থাকতেন, প্রশংসা করে মহাকাব্য লিখছে ফেয়ারি কুইন। খুশিতে গদগদ রানী, আর পরেও নাই, পড়ারও সময় নাই, শুনছে শুধু, প্রশংসা করে লিখছে। বছরে 50 পাউন্ড, 50 পাউন্ড কিন্তু মনে রেখো না যে 50 টাকা, বর্তমানে 5 কোটি টাকা হবে। এডমান্ড স্পেন্সার রানী এলিজাবেথকে প্রশংসা করে মহাকাব্য লিখছেন। বলো, ফেয়ারি কুইন, পরি রানী, অ্যালেগরি, অ্যালেগরি, মানে রানীর নাম টাম বলে নাই, অন্য কারোর কাহিনী বইলা বুঝাইছে যে এটা
উম, তারপরে ও কোথায় ছিলাম, কোথায় কোন প্রসঙ্গে? আহ, ও স্পেন্সার, হ্যাঁ। তো রানী এলিজাবেথ এসে তাহলে ওই বলো, মুখে মুখে বলো, রানী এলিজাবেথের আমলে, হ্যাঁ আওয়াজ করে বলো, রানী এলিজাবেথের আমলে অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী যারা পড়াশোনার পাশাপাশি নাটক লিখতেন, পুস্তিকা লিখতেন, লেখা বিখ্যাত হয়েছেন, রানী এদেরকে প্রণোদনা দিচ্ছেন। অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওই মেধাবী শিক্ষার্থী নাট্যকারদেরকে বলা হয়, সাহিত্যিকদেরকে বলা হয়, হ্যাঁ তোমরা লিখে দিছো কমেন্ট বক্সে, ইউনিভার্সিটি উইট। বলো কি উইট? ইউনিভার্সিটি উইট। তাহলে দেখো গোল্ডেন পিরিয়ড হয়ে গেছে। এবং তুমি যে বলো শেক্সপিয়র, তুমি দেখো না, একটা বিষয় তুমি খেয়াল করে দেখো, এলিজাবেথ নিয়ে আমরা কেন ফোকাস করে বলতেছি। এই দেখো এই যুগের মধ্যে এই যে শেক্সপিয়র, এই যে রানী এলিজাবেথের আমলে কিন্তু শেক্সপিয়র আছে, দেখো এই যে এলিজাবেথের আমলে, মানে কারণ 1500, হ্যাঁ মানে এই 1558 সাল থেকে 1603, আর শেক্সপিয়র হলো 1564 সাল থেকে 1616। তাহলে মনে রাখবা রানী এলিজাবেথের আমলে উইলিয়াম শেক্সপিয়র জন্মগ্রহণ করছেন, বিকশিত হয়েছেন। কিন্তু একটা খেয়াল করে দেখো, এই যুগটাকে আমরা শেক্সপিরিয়ান পিরিয়ড না বলে এলিজাবেথান পিরিয়ড বলছি এই জন্য, কারণ যদি রানী এলিজাবেথ না থাকতেন আমরা শেক্সপিয়রকে খুঁজে পেতাম না। অর্থাৎ রানী এলিজাবেথের আমল, রানী এলিজাবেথের প্যাট্রোনাইজেশনের কারণে এডমান্ড স্পেন্সার, ফ্রান্সিস বেকন, উইলিয়াম শেক্সপিয়র, ক্রিস্টোফার মার্লো, টমাস কিড, এই সমস্ত যারা যারা বড় বড় কীর্তিমান সাহিত্যিকরা আছেন, তারা কার বদন্যতায় বড় হয়ে উঠেছেন? রানী এলিজাবেথের। ফলে এই যুগটার নাম এলিজাবেথান পিরিয়ড। তাহলে প্রথমে বুঝলাম তিনি ধর্মীয় সংঘাত এসে থামাইয়া দেশটাকে স্থিতিশীল করছেন। 2 নম্বরে হলো তিনি সাহিত্যের সমজদার ছিলেন। ফলে তিনি এই যুগটাকে গোল্ডেন পিরিয়ড হয়ে গেল আমাদের। পরীক্ষা বারবার পরীক্ষা আসে, হুইচ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। 1 নম্বরে তাহলে আমরা বলবো কি, বলো কোনটা বলবো, কোনটা? এলিজাবেথান পিরিয়ড। ওকে, ওকে, হ্যাঁ 1 নম্বর। এবার 3 নম্বরে হলো রানী এলিজাবেথের সাথে তোমার আমার খুব পরিচয় আছে। দেখো তিনি আরেকটা কাজ করছেন, তিনি 1600 সালে ভারতবর্ষে ইউনিলিভার কোম্পানি, বলো কোন কোম্পানি? আনমিউট করে বলো কোন কোম্পানি? ইউনিলিভার। ইউনিলিভার। ইউনিলিভার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বলো কি কোম্পানি? দ্য ব্রিটিশ ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো বুদ্ধি কারে কয়। তিনি ধোকা স্যার। হ্যাঁ ধোকা দিছি আর কি আমি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনি ভারতবর্ষে পাঠাই দিচ্ছেন। গভীর মনোযোগ। 1600 সালে 157 জন নাবিকরে রয়্যাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ দিয়ে দিলেন, 21 বছর তোমরা বাণিজ্য করবা, টাকা পয়সা দেওয়া লাগবে না, তোমরা বড় লোক হও, তোমরা বড় লোক হলে দেশ বড় লোক হবে। তাহলে রানী এলিজাবেথ এই 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়ে দিয়ে দিচ্ছেন, এসে বটবৃক্ষের বীজ বপন করলেন। এই 1600 সালে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদটা দিয়ে দিলেন, 157 বছর পরে এই বিশাল ভারতের ভূখণ্ড তারা দখল করে ফেলছে। কথা বলছো কিনা? জি স্যার। ইস্ট ইন্ডিয়া, তাহলে রানী এলিজাবেথ নিয়ে তুমি কি জানলা? 3টা বিষয়। কেন রানী এলিজাবেথকে হাইলি গ্লোরিফাই, কেন রানী এলিজাবেথকে ইংল্যান্ডের লোকেরা আজও কিরে, আচ্ছা রানী এলিজাবেথকে কেন আজও শ্রদ্ধা করে, সম্মান করে? প্রথমে এসে দেশ শান্ত, ক্লিয়ার। ধর্মীয় যুদ্ধ, তার বাবা যে আকাম কুকাম করে গেছে, ধর্মযুদ্ধ লাগে একটা বিয়ে শাদী করার জন্য, বুঝছো কিনা? শিয়া সুন্নি দ্বন্দ্ব লাগে, উনি উনি নিজে সুন্নি, ওই যে দ্বিতীয় বিয়ে করার জন্য আর কি, বুঝছো না? ওই যে আমি বলি শিয়া সুন্নির মধ্যে পার্থক্য আছে। আমি আমার একটা ক্লাসের মধ্যে মনে রেখে, এগুলো আমার দিয়ে বলাই নিও। শিয়া সুন্নির মধ্যে একটা পার্থক্য, শিয়াদের মধ্যে নিকায়ে মোতা বৈধ, জানো? নিকায়ে মোতা বুঝছো কিনা? এই যে তুমি পার্ট টাইম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অস্থায়ী বিয়ে একসময় হারাম হয়ে অস্থায়ী গেছে বিয়ে। স্যার। ধরো তুমি কি, আমি বলি শিয়ারা এখনো বিশ্বাস করে
তুমি ধরো এই রাজশাহীতে বা তুমি ইয়েতে রংপুরে বা চিটাগাং কোথাও অনার্স 4 বছর করতে গেছো, তোমার বাড়ি অন্য ডিস্ট্রিক্টে, ওইখানে যে 2-3 বছর বিয়ে করে একজনের সাথে চলে আসছো, আসছো তুমি আবার আবার ওই বউ জায়গা মতো রেখে চলে আসছো, নো প্রবলেম, সিয়ারাই বিশেষ সুবিধা মতো বিয়ে, মানে টাইমিং এর জন্য বিয়ে, নেকায় মতা। তো তুমি ওই যে ইয়েও কি করছে, তো ওই যে আমি এটা বললাম এই জন্য যে খ্রিস্টান ধর্মে দ্বিতীয় বিয়ে করা বৈধ না, উনি দ্বিতীয় বিয়ে করার সুবিধার জন্য উনি সুন্নি থেকে শিয়ে হয়েছে, অর্থাৎ ক্যাথলিকতে হয়েছে কি বলো, প্রোটেস্টান্ট। ইংল্যান্ডের মধ্যে প্রোটেস্টান্টানিজম চালু করছে, মারামারি লাগছে। এই মারামারি কে থামাইছে বলো, হাজার হাজার মানুষ মারা গেছে, রোজ কেয়ামত হয়ে গেছে। রানী এলিজাবেথের। থামাইছে কি? এলিজাবেথ। অ্যাংলিকানিজম, মনে রাখবা শব্দটা, অ্যাংলিকানিজম। ইংল্যান্ডের ধর্ম এখন অ্যাংলিকান, অ্যাংলিকান ধর্মের প্রতিষ্ঠাতা রানী এলিজাবেথ। তারপরে দ্বিতীয়ত, আর এই এবার তুমি অ্যাংলিকানিজমের নীতিটা কি স্যার, উনি যে থামাই দিল? অ্যাংলিকানিজম মানে হলো ইংল্যান্ডস ওন চার্চ, যে আমরা ইতালিতেও যাব না, আমরা জার্মানিতেও যাব না, আমরাই তোমার চার্চ বানাই দিলাম ইংল্যান্ডে নিয়ে, তোমরা দেশের মধ্যে থাকো, বিশাল চার্চ, এই চার্চের প্রধান রানী এলিজাবেথ। বুঝছো বিষয়টা? বাইতুল জি স্যার। মোকাররমে হবে, আমরা এই অন্য দেশে যাবো না, এরকম আর কি, বুঝছো কিনা? বাইতুল মোকাররমে ইয়া বানাইছে আর কি, প্রধান মস্ক, প্রধান, বুঝছো না? এরকম। তারপরে আর রানী এলিজাবেথ তো তুমি নিশ্চয়ই একটু বুঝছো যে তিনি এই টাকা পয়সা দিত, সাহিত্য সমজদার ছিলেন, গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার বানিয়ে ফেলছেন। শেক্সপিয়রের মতো বাঘা বাঘা সাহিত্যিক থাকা সত্ত্বেও এই যুগের নাম শেক্সপিয়র না হইয়া এলিজাবেথ কেন হয়েছে তুমি বুঝছো? তার পাইছো কিনা কেন এলিজাবেথ? তুমি চিন্তা করবা, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার সকল ভাষায় শেক্সপিয়র এই যুগে আছেন, যুগের নাম আমরা শেক্সপিয়র না বলে এলিজাবেথ বলছি, তাহলে প্রভাবশালী কে, শেক্সপিয়র না এলিজাবেথ? এলিজাবেথ। কারণ এলিজাবেথ। কিন্তু শেক্সপিয়র অনেক মহান, কিন্তু যদি এলিজাবেথ সুযোগ করে না দিতেন তাহলে শেক্সপিয়র হইতো না। আমার কথা বুঝছো তো? তাহলে জি স্যার। ক্রিস্টোফার মার্লো, এলিজাবেথ, মানে আমরা এলিজাবেথের পিরিয়ড যত পড়বো সবাই দেখবে যে রানী এলিজাবেথের প্রতি খুব কৃতজ্ঞ ছিল সুন্দর সময়। আর তৃতীয়ত হলো দূরদর্শী রানী, তিনি দেখলেন যে বছরের পর বছর আমরা মানুষের দাসত্ব করছি, নো, এখন সারা পৃথিবীতে কলোনি করব। ফলে তিনি 217 জন নাবিক, হ্যাঁ 217 জন যেতে পাঠিয়েছেন, সরি আমি 157 না, 217 জন নাবিককে তিনি কি করছেন, 218 জন। 218 জন, হ্যাঁ 218 জন রে আটলান্টিক পাড়ি দিয়া ওই এককারে, ওই যে দেখো কোন জায়গা দিয়ে আসছে, আটলান্টিক পাড়ি দিয়া, হ্যাঁ আটলান্টিক পাড়ি দিছেন, পাড়ি দিয়া এই যে কই ম্যাপ কই, আটলান্টিক পাড়ি দিয়া এই যে একবারে পুরা আলজেরিয়া লিবিয়া, এই যে একবারে পুরা কেপ, ওই যে কেপ, দক্ষিণ আফ্রিকার মধ্যে সেটার নাম কিনা বলে, দক্ষিণ আফ্রিকায় কি বলে না, ওই যে কেপ অফ Cape of Good Hope। হইয়া একবারে ভারতবর্ষে পাঠাই দিয়েছেন। বলছে পর্তুগিজরা যেইভাবে যেভাবে গেছে, বার্থালোমিও দিয়াস বা ভাস্কো দা গামা যেই পথে ইন্ডিয়ায় গেছে, ঠিক এই পথে ইন্ডিয়া চলে আসে। আইসা তারা ধীরে ধীরে পরবর্তী রাজা বাদশাদের সাথে মিল রেখা তারা এই আমাদের দেশটা দখল করে ফেলছে 1757 সালে, বীজ বপন করছে 1600 সালে, 1757 সালে। তোমরা আগামী ক্লাসে আমার কাছে কিন্তু আরো কাহিনী শুনবা। কাহিনীটা কি, আমি কিন্তু তোমরা অবশ্যই মনে করে দিবা যে তার ওই 1204 সাল থেকে ইংরেজি সাহিত্যের সাথে বাংলাদেশের ইতিহাসের একটু মিলাই দিয়েন। এটা আগামী ক্লাসের প্রথমে আমার মনে করে দিবা। কি কি মনে করে দিতে বলছি? স্যার 1200 সাল বাংলা থেকে বাংলা সাহিত্যের মানে সাথে বাংলা সাহিত্যের, মিলাইতে। বাংলাদেশের ইতিহাসের সাথে ইংরেজি সাহিত্যের জি। মিলাই দেন। কারপরে বাংলা সাহিত্যে কি আসছে, ইংরেজি সাহিত্যে কারপরে কি আসছে। বাংলাদেশে ধরো ধরো বাবরের পরে কি আসছে, বাবরের পরে হুমায়ুন, হুমায়ুনের পরে আকবর, আকবরের পরে জাহাঙ্গীর, কেউ কার আসছে। আবার ইংরেজি ওদের সাথে ইংরেজের শাসকদের মিল কেমন ছিল, ওদের সাথে যোগাযোগ কেন রাখছিল, ঠিক আছে, এগুলা মনে রাখবো, মিলাই দেবো, হ্যাঁ ওকে। তারপরে হয়ে গেল 3টা। এরপরে আমরা যাই উম এবার আসো শোনো, তারপর রানী এলিজাবেথ মারা গেছেন কত সালে বলো? 1603। 1603 সালে। রানী এলিজাবেথ মারা যাওয়ার পর, রানী এলিজাবেথ মারা গেছেন, মারা যাওয়ার পরে তোমার এবার 1603 সালে মারা গেছেন। এবার বলো মারা যাওয়ার পরে রানী এলিজাবেথ বিয়ে করছেন কিনা? না স্যার, বিয়ে করেন নাই। না স্যার, বাচ্চা কজন ছিল? একজন না স্যার, স্যার। ছিল না। আর এই কারণে তো উনি স্যার ভার্জিন কুইন লিখতো, ওনার সাইন করতো ভার্জিন কুইন। তাকে বলা হয় ভার্জিন কুইন, ঠিক আছে। আমি আবার বলে রেখে বাংলাদেশি তুমি যদি আবার বলে, একজন আমার প্রশ্ন করতেছে বিয়ে করেন এই বাচ্চা কাচ্চা কেমন হয়েছে, এইখানে এসে আমার এই ধারণা অনেকে দেখছি যে উনি একজন, ওই দিন আমি উবারে করে আসতেছিলাম একবার, ছিলাম বাচ্চা কাচ্চা বলছে 17, আমার 17টা, কিন্তু দে দে আর নট ম্যারিড, তারা ম্যারিড না।
এখানে দেখো যে ওই যে অপশন থাকে বাবা মা কি মেরিড নন মেরিড, তো এরকম আর কি, এর একেবারে ভেরি ন্যাচারাল। তো কিন্তু রানী এলিজাবেথ ইজ এ ভার্জিন কুইন, কিন্তু তিনি আদতে তার কোনো সন্তান ছিল না, বিয়ে শাদী করেন নাই। এরপরে তোমার কি রানী এলিজাবেথ কি করলেন, এখন তার তো আর কোনো ওয়ারিশ নাই। রানী এলিজাবেথ মারা যাওয়ার পরে তার, মনে রাখবা, ফুফু, রানী এলিজাবেথের ফুফুরে বিয়ে দেওয়া হয়েছিল স্কটল্যান্ডে। কথা বলো, রানী এলিজাবেথের ফুফুকে কোন দেশে বিয়ে দেওয়া হয়েছিল? স্কটল্যান্ডে। এই যে ইংল্যান্ডের উত্তর দিক দিয়ে স্কটল্যান্ড। এই স্কটল্যান্ডের রাজা ছিল জেমস। বলো স্কটল্যান্ডের রাজা কে ছিল? জেমস। জেমস। স্কটল্যান্ডের রাজা জেমস একই সাথে ইংল্যান্ড স্কটল্যান্ড দুই দেশের রাজা হয়ে গেছেন, কিন্তু পার্লামেন্ট আলাদা ছিল। এই জেমসের নাম অনুসারে জ্যাকোবিয়ান পিরিয়ড, বুঝছো কিনা? স্যার ইউনিয়ন জ্যাক জেমসের নাম, ওইটাই হয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিয়ন জ্যাক যে পতাকা যে চেঞ্জ হয়ে দুইটা স্কটল্যান্ড আর না 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 না, এটা ভিন্ন, এটা ভিন্ন। আচ্ছা, তাহলে এই জ্যাকব এর নাম অনুসারে জ্যাকোবিয়ান পিরিয়ড, তিনি ক্ষমতায় ছিলেন কত সাল পর্যন্ত বলো? 1600 কত সাল পর্যন্ত? 25 সাল পর্যন্ত। হ্যাঁ, 1625 সাল পর্যন্ত। এরপরে এই আমলে, এই জ্যাকবের আমলে, মিউট করে ফেলো, কেউ আনমিউট হইতো না। এই জ্যাকবের আমলে ইংরেজি সাহিত্যে আমরা পাই কি, ওই যে জন ডান, বলো নামটা কি? জন, ফর গড সেক, হোল্ড ইউ টাং এন্ড লেট মি লাভ, রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতায় নিয়ে আসছেন, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবার দে মোরে অবসর, এই জন ডান। আচ্ছা, এরপরে এই তিনি মারা গেছেন। কে মারা গেছে বলো? তিনি কত সালে মারা গেছেন? 1623 সালে। 1623 সালে মারা গেছেন। মারা যাওয়ার পরে তার এবার পুত্রের নাম হলো চার্লস। বলো নাম কি? পুত্রের নাম কি? চার্লস। 1625 সালে মারা গেছেন। চার্লস। মারা যাওয়ার পরে তার পুত্রের নাম হলো চার্লস। তিনি ক্ষমতায় আসছেন। তিনি, বলো তারা কয় দেশের রাজা হচ্ছেন? দুই দেশের। কোন দুই কোন দেশের, দেশের? ইংল্যান্ড এন্ড স্কটল্যান্ড। স্কটল্যান্ড। এই দুই দেশের রাজা হয়েছেন। হওয়ার পরে তারা কি করলেন, এবার তার পুত্র চার্লসের আমলে ইংল্যান্ডের মধ্যে বিদ্রোহ চলতেছে। পুরা এখানে দুই দেশের মধ্যে বিদ্রোহ চলতেছে, এক পক্ষ রাজতন্ত্র, এক পক্ষ পার্লামেন্টের পক্ষে। বলো রাজা চার্লসের আমলে, চার্লসের নাম অনুসারে ক্যারোলিন, চার্লসের আমলে ইংল্যান্ডে কি চলতেছিল বলো? বিদ্রোহ। সিভিল বিদ্রোহ। বিদ্রোহ কার কার মধ্যে? ইংল্যান্ড আর স্কটল্যান্ডের মধ্যে। নো 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 নো, পার্লামেন্টারিয়ান আর পার্লামেন্টপন্থী এবং কি বলো, আর রাজতন্ত্রপন্থী। পার্লামেন্টপন্থী। মনার্ক। হ্যাঁ, তাহলে রাজতন্ত্র এবং পার্লামেন্টপন্থীদের মধ্যে সংঘাতে রাজা চার্লস নিহত হয়েছেন। বলো কে নিহত হয়েছেন? রাজা রাজা চার্লস। চার্লস। কত সালে নিহত হয়েছেন? 49, বলো 1649। 1649। স্যার রাজতন্ত্রটা একটু বলবেন? হ্যাঁ বলতেছি, মানে এক পক্ষ, মনে রাখবে ইংল্যান্ডে কিন্তু একই সাথে ইংল্যান্ডের রাজা রানী আছে কিনা বলো? আছে। আছে। পার্লামেন্ট আছে কিনা? আছে। জি স্যার। আছে। সম্ভবত 1100 বা 1195 সালে ইংল্যান্ডে প্রথম পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়েছে। ও এরপর থেকে ইংল্যান্ডে পার্লামেন্টও আছে, রাজতন্ত্র আছে। বুঝছো বিষয়টা? জি স্যার। ওকে। তো এই সময়ের মধ্যে ইংল্যান্ডের মধ্যে ওই যে উনি তো খুব দুর্বল চিত্তের রাজা ছিলেন, ফলে তার আমলে, রাজা চার্লসের আমলে ইংল্যান্ডের মধ্যে দুই দেশের এই যে সংঘাত শুরু হয়। এই সংঘাতে কে কার প্রাণ গেল বলো? রাজা চার্লসের। রাজা চার্লসের মৃত্যুবরণ করছেন। বুঝছো কিনা? রাজা চার্লস মৃত্যুবরণ করছেন। এই রাজা চার্লস মৃত্যুবরণ করার পরে, এই 11 বছর ইংল্যান্ডে কোনো রাজা ছিলেন না, তখন শুধু পার্লামেন্ট ছিল। এইটার নাম হলো কমনওয়েলথ পিরিয়ড। বলো কত সাল থেকে? 1649 থেকে 1660। একটু গোপন কথা বলে রাখি, এই রাজা চার্লসকে যখন হত্যা করা হয়, বলো রাজা কাকে? রাজা চার্লসকে। একটা কথা তোমার জানা রাখি, তারা দুই দেশের রাজা হইলো, সিংহাসন কিন্তু ইংল্যান্ডে ছিল। বলো সিংহাসন কোথায় ছিল? ইংল্যান্ডে। ইংল্যান্ডে। স্কটল্যান্ড না কিন্তু। ওই দুই দেশ একত্র করে ফেলছে আর কি। এখন ওই তোমরা কিন্তু এইগুলা থেকেই বুঝতে পারবা পরবর্তী ক্লাসে যে ওই দুই দেশ কেন ইউনাইটেড কিংডম হয়েছে। এই দুই দেশ একত্র হয়েছে, পরে এই দুই দেশের পার্লামেন্ট একত্র হইয়া ব্রিটেন হয়েছে। বুঝছো কিনা? পরে আবার আয়ারল্যান্ড যুক্ত হয়েছে, ইউনাইটেড কিংডম হয়েছে। আচ্ছা, এখন বলো
এই 1649 সালে রাজাকে যখন হত্যা করা হয় তখন রাজার পুত্র চার্লস দ্য সেকেন্ড সোজা চলে গেছে কোথায় জানো তুমি? কোথায় গেছে বলো? পালাইছে কোথায়? প্যারিসে। ফ্রান্সে। ফ্রান্সে যে আত্মরক্ষা করছেন। ফ্রান্সে গিয়ে কি করছেন বলো? কি করেছেন? আত্মরক্ষা। আত্মরক্ষা। আত্ম আত্মরক্ষা না আত্মহত্যা? আত্মরক্ষা। আত্মরক্ষা। আত্মরক্ষা নট আত্মহত্যা। হ্যাঁ, আত্মরক্ষা করছেন। এরপরে দেখবা 11 বছর কোনো রাজা ছিল না, পার্লামেন্ট পন্থীরা দেশ চালাইছেন। এরপর একটু গুলা দেখো, এই পরের যুগটার নাম কি বলো? দ্য কমনওয়েলথ পিরিয়ড। না বুঝছি, এই প্রথম অংশের নাম রেস্টোরেশন কি? রেস্টোরেশন, রিস্টোর। 11 বছর পরে আবার কি হয়েছে বলো? শেখ হাসিনা চলে এসেছেন। শেখ হাসিনা চলে এসেছেন, বুঝো নাই তুমি? বঙ্গবন্ধুকে যখন সপরিবারে শহীদ করা হয় সারা বরণের পরে সময় শেখ হাসিনা কোথায় ছিলেন? লন্ডনে। লন্ডনে। লন্ডন ছিলেন, জার্মানিতে ছিলেন। পূর্ব জার্মানি। পূর্ব জার্মানিতে ছিলেন, জার্মানিতে ছিলেন বনে। আচ্ছা, বার্লিন টার্লিন ছিলেন। আবার 21 বছর পরে শেখ হাসিনা আসছে কিনা দেশে? ক্ষমতা আসছে না? জি জি স্যার। স্যার। ঠিক রাজাকে যখন হত্যা করা হয় কত বছরে? 1649 সালে চার্লস দা ফার্স্টকে হত্যা করা হয়। তখন তার পুত্র কোথায় আত্মগোপন করছিল? ফ্রান্স, প্যারিস। ফ্রান্সে। 11 বছর ছিল ওই যে মানে পার্লামেন্ট মন্ত্রীদের শাসক, ওরা অযোগ্য শাসক ছিল। 11 বছর পরে আবার বিপ্লব হয়েছে। বিপ্লবে ওই ওই পার্লামেন্ট মন্ত্রীদেরকে হটাইয়া ব্লাডলেস রেভলিউশনের মাধ্যমে ইংল্যান্ডের লোকেরা কাকে ক্ষমতায় এনে বসালেন? চার্লস সেকেন্ড। এটার নাম হলো রেস্টোরেশন অফ মনার্কি। বলো কি নাম? যুগের নাম কি? রেস্টোরেশন, মানে Restoration. রাজতন্ত্র হারিয়ে যাওয়া রাজতন্ত্র আবার পুনরায় হয়েছে। এটা আমি কালকে এখান থেকে আলোচনা করবো। ধীরে ধীরে যাবো, আমি তাড়াহুড়া করবো না, কারণ এটা হলো আমি তোমার একটা কঙ্কাল দিতেছি, এটার উপরে আমরা মাংসল করব। আমি এখন তোমাদেরকে বিল্ডিং তৈরি করতেছি। আমি বিল্ডিং তৈরি করলে কি আমরা সাথে সাথে এই ইয়া করি, পলেস্তারা দেই, রং মাখি আগে, নাকি আগে কাঠামো দাঁড় করাই? কাঠামো দাঁড় করাই। কাঠামোটা যত স্ট্রং হবে বিল্ডিং তত মজবুত হবে। ওকে, মনে রাখবা যে এই আমার এই প্রথম 2টা লেকচার 3টা লেকচার ভালো করে বুঝবা, ধারণ করবা। তুমি শুধু বুঝবাই যে তুমি আমি এলিজাবেথ কোন জায়গায় আলোচনা করতেছি, আমি জন ডানরে কোথায় নিয়ে কথা বলতেছি, আমি ক্রিস্টোফার মার্লো, টমাস কিট কোন জায়গায় কথা বলছিলাম। তখনই দেখবো যে কে কোন জায়গার কবি ছিলেন। বলতো আমি এই পর্যন্ত এই আজকের এই পর্যন্ত আলোচনার মধ্যে কি আমি জর্জ বার্নার্ড শ বলছি? না। তাহলে বোঝা গেল জর্জ বার্নার্ড শ এই যুগের কোনোটাতে না। তাহলে মানে কোন যুগের কে ছিলেন আগে বিল্ডিংটা ভালো করে তৈরি করে নেই। সিনপসিস এই পর্যন্ত যা বলছি। আগামী ক্লাসে তোমরা শুরুতে একজন কেউ আমি যা বলছি তাকে রিপিট করতে পারবা কিনা একটু হালকা? ইয়েস স্যার। কে পারবা? জি স্যার, আমি পারতেছি। বা আরেকজন কে আছে? আর কে? স্যার কল্যাণী। কল্যাণী। সিফাত। দুইজন একটু সিফাতও আছো, ইয়া করবা, সমন্বয় করে একটু 10 মিনিট সময় দেবো। আমি প্রথম 10 মিনিটের লিঙ্ক দেওয়ার সাথে সাথে কথা বলবো। আমি যা যা বলছি এগুলোর উপরে দ্রুত ফোর্সফুলি এটা রিভিউ দিবা। তো আমি চলো স্যার একটু প্রথমে কথা ছিল। হ্যাঁ দাঁড়াও, আগে আমি বলে নিই। স্যার আমি তো প্রথম দিকে স্যার জয়েনই করতে পারলাম না। স্যার এরকম রেকর্ডিং সমস্যা। শুনবা, রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিলে শুনে নিবা আগামী ফ্রাইডেতে। হ্যাঁ, ফ্রাইডে, শুক্রবারে। 1 নম্বর কি? 1 নম্বরে শোনো, আমরা বলছি যে ইংরেজি সাহিত্যের 8টা যুগ, 8টা যুগের মধ্যে আমরা প্রথম 3টা পড়ছি। কি কি? প্রথম যুগের নাম অ্যাংলো স্যাক্সন। 450 সালে ইংরেজিতে, মনোযোগ, সিনোপসিস। 450 সালে ইংরেজি সাহিত্যের যাত্রা শুরু। বাংলা সাহিত্যে 200 বছর আগে ইংরেজি সাহিত্যের যাত্রা শুরু 450 সালে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে। ওই সময় ইংল্যান্ড স্যাক্সনদের দখলে ছিল। 450 সাল থেকে 1060 সাল পর্যন্ত ইংল্যান্ড স্যাক্সনদের দখলে ছিল। এই যুগে ইংরেজি সাহিত্যের আমরা প্রাচীন নিদর্শন বিওলফ নামের একটা গ্রন্থ পাই, এই জন্য এই যুগটাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তবে এটাও আমরা মাথায় রাখবো, ইংল্যান্ডে স্যাক্সনরা আসার পূর্বে ইংল্যান্ড কাদের দখলে ছিল মনে আছে তোমাদের? রোমানদের। রোমানদের দখলে ছিল। এই রোমানদের নিয়ে আমি বহুত গল্প শোনাইছি। হ্যাঁ, রোমানদের দখলে ছিল। ফলে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে ল্যাটিন ভাষা আসছে। কি ভাষা আসছে? ল্যাটিন ভাষা। 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত রাজত্ব করার পরে 1066 সালে একটা অ্যাটাক হয়েছে। অ্যাটাকটা কারা করলো? নরম্যান অ্যাটাক। নরমান
নরম্যান। ফ্রান্সের নরম্যানরা এসে নরম্যান অ্যাটাকের মাধ্যমে তারা 1340 সাল পর্যন্ত রাজত্ব করলো, অ্যাংলো নরম্যান পিরিয়ড। তাহলে তোমরা অ্যাংলো স্যাক্সন অ্যাংলো নরম্যান ক্লিয়ার, ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। জি স্যার। এরপরে 1066 সাল, এরপরে 1066 সাল থেকে 1340, 1340 সালে আমরা একজন মহান কবি পাই। কবির নাম কি? চসার। স্যার এই কবির নামের মাধ্যমে কবি এই এই কবির মাধ্যমে আমরা ইংরেজি সাহিত্যের প্রথম উৎপত্তি বিকাশ লাভ করি। ফলে এই কবি চসারকে আমরা ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার, ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি বলবো। ওকে, আচ্ছা। চসার মারা যাওয়ার পরে 100 বছর ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ, তাই না? ভেরেন পিরিয়ড। ভেরি পিরিয়ড। আমরা তাহলে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড পড়ছি, মডার্ন মিডল ইংলিশ পিরিয়ড পড়ছি। এবার হলো রেনেসা। রেনেসা মানে পুনর্জন্ম, মানুষের পুনর্জন্ম না জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্ম? জ্ঞান জ্ঞান বিজ্ঞানের। জ্ঞান ইউরোপ বিজ্ঞানের। মহাদেশে একটা সময় জ্ঞান বিজ্ঞান, 3 আঙ্গুল দেখাই বলবা সবসময়, রেনেসা বলে 3 আঙ্গুল। ইউরোপ মহাদেশে জ্ঞান বিজ্ঞান ছিল কিনা? ছিল ছিল। স্যার। জি স্যার। মাঝখানে হারাই গেছে কেন? ধর্মীয় কারণে। প্রভাবের কারণে। ধর্মীয় প্রভাবের কারণে। সম্রাট কনস্ট্যান্টাইন যখন খ্রিস্টান ধর্মটা ইউরোপে নিয়ে আসেন তখন ধর্মীয় প্রভাবের কারণে কি হয়েছে বলো? বিজ্ঞান চাপা মানে পড়ে জ্ঞান গেছে, বিজ্ঞান নাটক, চর্চাটা সাহিত্য। চাপা পড়ে গেছে। আবার 14 সেঞ্চুরিতে কোন দেশে আবার জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয়েছে? ইতালিতে। স্যার, ইটালিতে। ফ্লোরেন্সে, ইতালিতে। কোন শহরে? ফ্লোরেন্স ফ্লোরেন্স শহরে। শহরে। রোম। তারপরে এই ফ্লোরেন্স থেকে ধরা ধরে রোম টোম হইয়া একদম সুইজারল্যান্ড, জার্মানি টার্মানি হয়ে ইংল্যান্ডে এসে পৌঁছলো রেনেসা 1500 সালে। কথা বুঝছো কিনা? তাহলে জি, 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত রেনেসার যুগ ইংল্যান্ডে। এতটুকু কি বুঝাইতে পারছি তো আমি? জি জি, স্যার। স্যার। এবার রেনেসার 5টা যুগ আছে। প্রথম 1500 সাল থেকে 1558 সাল রেনেসার প্রস্তুতি যুগ, Preparation. কিন্তু কোনো কিছু হয়েছে কিনা? না কোনো কিছু স্যার, হয়েছে? কিছু হয় নাই। না কিছু হয়নি। কারণ রানীদের বাবা বিয়ে শাদী করে তেলেসমতি করে বলছে, এখানে কোনো কাজের কাজ কিছু হয় না, হয়েছে না? শেষ। জি স্যার। 1558 সালে রানী এলিজাবেথ ক্ষমতায় আসলেন। বলো কে ক্ষমতায় আসলেন? রানী এলিজাবেথ। রানী এলিজাবেথ। রানী এলিজাবেথ ক্ষমতায় এসে তিনি এই অনেক জনসাবি নিজ দেশে নিজ ভূমি পরবাসী ছিলেন, তাই না? এরকম অনেক কষ্ট করে তিনি অবৈধ সন্তান হিসেবে বহুত কাহিনী হয়েছে, তাই না? তো তারপর জি, তিনি স্যার। ক্ষমতায় এসে তিনি ধর্মীয় যুদ্ধ থামাইলেন, অ্যাংলিকানিজম প্রবর্তন করলেন, যে তোমরা মারামারি করো না, শিয়া সুন্নি মারামারি বন্ধ করো, বন্ধ করছেন। হ্যাঁ, প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের মধ্যে মারামারি বন্ধ করছেন, দেশ শান্ত করছেন। তারপরে তিনি সাহিত্য, এই অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে প্রণোদনা দিলেন, সব শেক্সপিয়র থেকে অন্যান্য সাহিত্যিকদেরকে বেড়ে ওঠার সুযোগ দিলেন। গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার হয়ে গেল নাকি? জি স্যার। তিনি ভারতবর্ষে ইউনিলিভার কোম্পানি পাঠাইছেন। ইস্ট ইন্ডিয়া ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদে স্বাক্ষর করলেন। এর ফলাফল আমরা টের পাইছি, মজা পাইছি 1757 সালে। এক সিগনেচারের ফলাফল আমরা কত সালে উপভোগ করছি বলো? 1757। 57 সালে। একটা সিগনেচার দিয়ে পাঠাই দিয়েছে। কি বুদ্ধি দেখো, চিন্তা করে দেখো। ব্রিটিশ, এই জন্য ওদের নাম ব্রিটিশ। কি সূক্ষ্ম চিন্তা নিয়ে, হ্যাঁ, কত বছরের প্ল্যান নিয়ে লোক পাঠায়, তুমি বুঝো এগুলা? হ্যাঁ, পাঠাই দিচ্ছে আর লোকের পর লোক লোক। আর আমাদের দেশে রাজা বাচ্চারা তো বলছে আর ইংল্যান্ড থেকে ইংরেজরা আসতেছে, হ্যাঁ, বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসতো, হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসতো, রাজা রানীদেরকে মনোরণ করতে করতে শেষ, দেশ দখল করে ফেলছে। এটা বলবো। হ্যাঁ, এরপরে সম্রাট ছিলেন ভারতবর্ষের তখন আকবর। বলো কে ছিল? রানী এলিজাবেথ যখন ক্ষমতায় ছিলেন ভারতবর্ষে ক্ষমতায় ছিল কে? আকবর। কালকে মিলে আকবর। যাবে, আকবর। কার সময় কে ক্ষমতায় ছিলেন কালকে মিলবে গা। তারপরে রানী এলিজাবেথ মারা গেছেন। তারপরে রানী এলিজাবেথের পুত্রের নাম জেমস। রানী এলিজাবেথের পুত্রের নাম? কোনো না পুত্র স্যার, ছিল না। জেমস পুত্র ছিল না। স্কটল্যান্ডের রাজা। হ্যাঁ, জেমস তার নিকটতম ওয়ারিশ আর আমরা পাই না ইংল্যান্ডে। জি। ওয়ারিশ পাইলাম কোন দেশে? স্কটল্যান্ড। স্কটল্যান্ডে। স্কটল্যান্ডের রাজার নাম জেমস। বলো নাম কি? জেমস। 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 আচ্ছা, তোমার এবার একটু মাঝখান দিয়ে চিকন প্রশ্ন করে রাখি, বলো বলো তো। হ্যাঁ, এই রানী এলিজাবেথের বাবার নাম, সরি, এই জেমসের সাথে ভারতবর্ষে একজন রাজার পত্র বিনিময় হইতো, কে? বাংলাদেশে জাহাঙ্গীর। হ্যাঁ, সম্রাট থ্যাংক ইউ জাহাঙ্গীর। সো মাচ। সম্রাট জাহাঙ্গীর। MP3 গুলো আমার পড়া লাগবে না, বাংলাদেশে ফেস পড়ো, MP3 বইটা পড়ো, তাহলে দেখবে সম্রাট জাহাঙ্গীর পড়ো, দেখবে যে রাজা জেমসের নাম পাইবা। ওই জেমসের নাম রাজা জেমসের নাম অনুসারে জ্যাকোবিয়ান পিরিয়ড অবশ্যই আছে, অবশ্যই আছে। রাজা জাহাঙ্গীরের নাম আছে। পড়বা, জেমসের নাম পড়বা না তা হয় না। হ্যাঁ, আছে নাকি? জি স্যার আছে। তো আমি তোমার একটু হেল্প করলাম আর কি, যে ওই যে তুমি যেটা পড়ছো মিলাই দিলাম আর কি। ইংলিশ লিটারেচার দূরের কিছু না, আমাদের ইতিহাস, এগুলো বাংলাদেশের ফেসে পড়ছো। এই জেমস জাহাঙ্গীর,
সরি জেমসের আমলেই কিন্তু এই জাহাঙ্গীর পত্র বিনিয়োগ করতো। এই জেমসের নাম অনুসারে জ্যাকোবিয়ান পিরিয়ড। এই যুগের মধ্যে পয়েট অফ লাভ আমরা জন ডানকে পড়বো, ঠিক আছে, মেটাফিজিক্যাল পয়েট্রির যুগ। জেমস মারা গেছেন, রাজা জেমস 2 দেশে রাজা হয়েছিলেন কিন্তু রানী, হ্যাঁ, ইংল্যান্ড স্কটল্যান্ড। এরপরে জেমস মারা যাওয়ার পরে তার পুত্র ক্ষমতায় আসছে, নাম কি বলো, চার্লস। হ্যাঁ, হ্যাঁ, ওরা না ওরা 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 জনগণের সাথে দূরত্ব বজায় রাখতো, জানো, জনগণের সাথে দূরত্ব বজায় রাখতো। কেন কেন বজায় রাখতো? স্যার এটা রাখতেই হবে। মাইকোছ গিয়া যে আমি তো বলে জনগণ খেপে উঠছে। এই বিদ্রোহে রাজা মারা গেছেন। কত সালে মারা গেছেন তার একটু উচ্চ উচ্চ বলো বলো, কত সালে? 49 বলো, 1649 সালে। তাহলে 1625 সাল থেকে 49 সাল পর্যন্ত ক্যারোলিন পিরিয়ড। একজন কবির নাম পাইবা, রবার্ট হেরিক, ড্যাফোডিল কবিতা লিখছে, ড্যাফোডিল, রবার্ট হেরিক। এর পরবর্তী 11 বছর, বলো কত বছর? 11 বছর। 11 বছর। 11 বছর। নো মনার্ক ইন ইংল্যান্ড। 11 বছর ইংল্যান্ডে কোনো রাজা ছিল না, এটাকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। তাহলে আমরা রেনেসাঁর 100 বছর 160 বছর ইতিহাস, প্রথমে প্রিপারেশন 58 সাল পর্যন্ত, 1558 সালে থেকে 1603 গোল্ডেন পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড। 1603 থেকে 25 রানী এলিজাবেথের দুঃসম্পর্কে জেমস জ্যাকব, হ্যাঁ, জাহাঙ্গীরের আমলটা। বাংলা সাহিত্যে বাংলায় জাহাঙ্গীর পাইবা, জেমসের আমল। জেমসের পরে হলো কি বলো? চার্লস, ক্যারোলিন। চার্লসের পরে 11 বছর কোন রাজা ছিলেন না। না আমরা আবার দেখবো ওই যে পালা গেছিল রাজার ছেলে, তারে আবার আমরা ক্ষমতা নিয়ে আসবো। তোমরা কি বুঝতেছো কিনা? আমি জানি অনেকের প্রথম দিকে কষ্ট মনে হবে, কিন্তু যদি প্রথমে বিল্ডিংটা বানাই ফেলতে পারো তারপর শান্তি লাগবে, শিওর এনজয় করবে। স্যার এই এক কথাই আপনি 5-6 বার বলছেন না, মুখস্থ হয়ে কই যাবে, মুখস্থ হয়ে ঠিক গেছে তো। আছে, ওকে। স্যার স্যার শীটটা গ্রুপে দিয়ে দিলে স্যার আমরা যদি আরেকবার দিচ্ছি। মাঝখানে দেখতে পেতাম ভালো হতো। এখনই দিয়ে দিচ্ছি, দেখে এই পারলে এই অংশটা লিখে ফেলো, এই অংশটা লিখে ফেলে আরো ভালো হবে। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। স্যার ওই তো আপনি বলতে চাইছিলেন যে আমরা ক্লাস করতে পারবো কিনা। তোমরা কারা? স্যার আমরা হচ্ছে 12 ব্যাচে ছিলাম, আমাদেরকে ভর্তি সময় বলা হয়েছিল যে একবার ভর্তি হলে 2 বার ক্লাস করতে হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। স্যার আমাদেরকে গত বছর আপনি তো তখন দেশে ছিলেন, আমাদেরকে তো কোনো রেকর্ডিং ওই ক্লাসে দেওয়া হয় নাই, আমাদেরকে বলা হয়েছিল যে একবার ভর্তি হলে 2 বার ক্লাস পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তা তো অবশ্যই। আচ্ছা আমি নাজর ভাই, তুমি আমি আজকে কিন্তু ইনফর্ম করতেছি। স্যার আমাদের তো 12 ব্যাচে কোনো লিংক প্রোভাইড করা হচ্ছে না, এটা আমি অদিতির Provide করা হচ্ছে। আমি আজকেই কথা বলতেছি বিষয়টা নিয়ে। হ্যাঁ ঠিক আছে, আনলে তোমাদেরকে 12তম বেচে আমারে আবার একটু মেনশন করো তো। আচ্ছা স্যার আমি আপনাকে মেনশন করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। যে কোনো কমেন্টে আমার একটু মেনশন করো। আমার এই ব্যাচ সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি সম্পর্কে? গ্রামার নতুন কি কোনো ব্যাচ নেওয়া হবে এটা সম্বন্ধে আপাতত একটু জানতে। ওইটা পুরাতনটা শেষ হোক। পুরাতনটা তো আমরা অর্ধেকও আসেনি এখনো, অর্ধেক আরো 15-20টা ক্লাস লাগবে, 15টা 20টার মতো লাগতে পারে ক্লাস আরো। স্যার নাবিকদের আসার পরটা একটু ভারতবর্ষে একটু দেখান তো স্যার, একটু ম্যাপে। ভারতবর্ষে আসছে কিভাবে নাবিকরা? এই যে দেখো, মনে রাখবা প্রথমে ভারতবর্ষে আসার, এই দেখো এটা নিয়ে একদিন তোমরা আমার মনে করাই দিবা, আগামী ক্লাসে মনে করাই দিবা। ইতালি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিরোনাম একটা ইতিহাস বলতে বলবা, বলো কি? ইতালি ইতালি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, টপিকের নাম 2টা। আর কালকে হলো এই যে বাবা ইংরেজি সাহিত্যের সাথে ভারতবর্ষের শাসকদের শাসন তালিকা, কারোর পরে এই যেমন ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে রানী এলিজাবেথ মিলাই দিলাম না, আবার আকবর এলিজাবেথ একসাথে ছিল না, একই সময় ছিল না, আবার জাহাঙ্গীরের সাথে এই যে জেমসের পত্র বিনিময় হইতো না, এই যে মিলাই দিলে তো দেখবে যে কেন ইতিহাস দিয়ে ধরে রাখবা, তথ্য দিয়ে ধরে রাখবা। হ্যাঁ কালকের ক্লাসটা, আগামী শুক্রবারের ক্লাস খুব গুরুত্বপূর্ণ, মিস করো না। যদি কেউ রেকর্ডিং মিস করে থাকো, রেকর্ডিংটা বারবার দেখে নিও। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, তাওয়াক্কাল তু আলাল্লাহ। স্যার ওই রেকর্ডিং ক্লাসের লিংক দিতে চাইছিলেন। ও না এখন না, পরে এখন শুনে লাভ নেই, পরে ওটা তো লাস্টে দিতে চাইছি। একদম শেষ ক্লাস দিয়ে দেবো। ওকে অদিতি, তুমি আমার সাথে নক করো আর কি। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, দায়িত্ব পালন করো। এখন কাজ হলো তোমরা কারোর শোনা যায়, কারোর কাছে কিন্তু শেয়ার করার কথা ছিল, শেয়ার করে ফেলো। এখন আমি গ্রুপে দিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।